পাঁচজন? ওরা পাঁচজন ছিল শাকিল। ওরা সবাই এক্স কেজিবি স্পেশালিস্ট। আর তুমি তুমি মাত্র, আমি ঘড়ি দেখলাম, তুমি মাত্র 120 সেকেন্ড সময় নিয়েছো। কিভাবে সম্ভব? কিভাবে এত কম সময় পাঁচজন মানুষকে খুন করা? শাকিল ছুরিটা মোছা বন্ধ না করে শীতল গলায় বলল, ওরা বড্ড বেশি আত্মবিশ্বাসী ছিল। আত্মবিশ্বাসী? শাকিল, ওরা তোমাকে ঘিরে ফেলেছিল। আমি স্যাটেলাইট ফিডে দেখে প্ল্যান বির জন্য টিমকে রেডি হতে বলতেই দেখি সব শেষ। তুমি ওদের সাথে কি করেছিলে? ওই লোকটার তো ঘাটটাই উল্টো দিকে ঘোরানো। ও খুব বাজে একটা জোক বলেছিল। জোক? তুমি জোক শোনার জন্য? আমি জোক শুনতে পছন্দ করি না ইমতিয়াজ, বিশেষ করে অপারেশনের সময়। শাকিল উঠে দাঁড়ায়। সে ওয়ার হাউসের কোনায় রাখা একটা ব্রিফকেসের দিকে তাকায়। এগোই। প্যাকেজটা কি শিওর? হ্যাঁ, বায়োকেমিক্যাল ওয়েপেনের ফর্মুলা, দ্য সিন্ডিকেটের নতুন খেলনা। ওরা এটা দ্য শেডুর কাছে পাঠাচ্ছিল। তার মানে আমাদের ইন্টেল সঠিক ছিল। শাকিলের স্যাটেলাইট ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে আননোন লেখা, কিন্তু সে জানে কে ফোন করেছে। আলফা ওয়ান স্পিকিং। ওয়েল ডান ক্যাপ্টেন, বার্লিন মিশন সাকসেসফুল। কিন্তু তোমার এই পরিষ্কার করার পদ্ধতিটা আমার একদমই পছন্দ হচ্ছে না। কোনো সাক্ষী রাখুনি তো? মৃতদেহ কখনো সাক্ষী দেয় না জেনারেল মুর্শেদ স্যার। যাই হোক, তোমার জন্য নতুন অ্যাসাইনমেন্ট আছে, আরও অনেক বেশি ভয়ঙ্কর, আরও অনেক বেশি পার্সোনাল। হোয়াটস দ্য টার্গেট স্যার? টার্গেট নয়, লোকেশন বাংলাদেশ, তোমার হোম টাউন জয়সিদ্ধি গ্রাম। এই নামটা শোনার সাথে সাথে প্রথমবারের মতো শাকিলের বরফ শীতল মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। জয়সিদ্ধি? স্যার, আমি ঠিক। দ্য শ্যাডো, সে তোমার গ্রামের পাশেই এক পরিত্যক্ত রাসায়নিক কারখানার আড়ালে ডার্টি বম্ব তৈরির ফাইনাল স্টেজে আছে। তার প্ল্যান একটা দুর্ঘটনা ঘটিয়ে পুরো এলাকাটাকে বসবাসের অযোগ্য করে দেওয়া, তারপর কম দামে পুরো অঞ্চলের জমি কিনে নিয়ে সেখানে সে দ্য সিন্ডিকেটের সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় আস্তানা তৈরি করবে। তার মানে সে আমার গ্রামের মানুষগুলোকে আমার... হ্যাঁ শাকিল, সে তোমার অতীতকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে। সে জানে না তুমি কে, কিন্তু সে জানে ওই গ্রামের সাথে তোমার কোনো একটা সংযোগ আছে। সে তোমাকে প্রকাশ্যে আনার জন্য এই ভয়ঙ্কর চালটা চেলেছে। কখন যেতে হবে স্যার? আজ রাতেই। তবে এবার তুমি ক্যাপ্টেন শাকিল বা আলফা ওয়ান হিসেবে যাচ্ছ না, তুমি যাচ্ছ তোমার পুরনো পরিচয়ে, সেই পরিচয় যা তুমি 5 বছর আগে পিছনে ফেলে এসেছিলে। আপনি বলতে চাইছেন? হ্যাঁ, তুমি ফিরে যাচ্ছ শাকিল হয়ে, সেই কালো অবদার্থ পরিবারের বোঝা শাকিল হয়ে। এটাই হবে তোমার ছদ্মবেশ, শত্রুর চোখের সামনে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে বেঁচে থাকা। পারবে তো ক্যাপ্টেন? কিছুক্ষণ পিনপতন নীরবতা। শাকিলের চোখ দুটো জ্বলছে। শুধু পারবো না স্যার, আমি সুযোগটারই অপেক্ষায় ছিলাম। গুড, তোমার এক্সট্রাকশন টিম রেডি। আর হ্যাঁ শাকিল, স্যার। ওয়েলকাম হোম সুন। ফোনটা কেটে গেল। শাকিল, তুমি কি সত্যি? হ্যাঁ ইমতিয়াজ, 5 বছর পর আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর এই লাশগুলো পরিষ্কার করো এমনভাবে যেন এখানে কোনোদিনও কোনো মানুষই আসেনি, কোনো চিহ্ন যেন না দেখে। নাথিং। শাকিল তার হাতে রক্তাক্ত কাপড়টা দিয়ে মুখটা মুছে নেয়। তার চোখে কোনো ভয় নেই। তার নাম ক্যাপ্টেন শাকিল আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর গোপনীয় স্পেশাল অ্যাক্টিভিটিস ডিভিশনের সেরা কমান্ডো, যার কোড নেম আলফা ওয়ান। কিন্তু তার দেশের জন্য, তার গ্রামের জন্য আর তার অতীতের এক অসমাপ্ত প্রতিশোধের জন্য সে আজ ফিরে চলেছে তার সবচেয়ে ঘৃণিত পরিচয়, পরিবারের অবহেলিত কালো ছেলে শাকিল। খেলাটা এখন আর দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, খেলাটা এখন ব্যক্তিগত। পরের দিন গ্রামের মেঠোপথ ধরে একটা পুরনো ধুলোমাখা বাস এসে থামল। বাস থেকে নামলো শাকিল। পরনে একটা পুরনো জিন্স আর মলিন টি শার্ট, কাঁধে একটা পুরনো ব্যাগ। 5 বছরের শহুরে জীবন তার চেহারায় কোনো চাকচিক্য আনেনি, বরং রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গায়ের রংটা যেন আরও কালো, আরও নিষ্প্রাণ হয়ে গেছে। শাকিল ধীর পায়ে তার বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়ির উঠানে তার মা আমিনা বেগম ধান শুকাচ্ছিলেন। শাকিলকে দেখে তিনি এক মুহূর্তের জন্য চিনতেই পারলেন না। মা? কে? শাকিল? তুই তুই এই অসময়ে? আর তোর এই চেহারা কি বানাইছস? এমন কালা রাস্তার মানুষের চাইতো তোরে খারাপ লাগতেছে। মনে হইতাছে কয়রা চুলার ভিতর থেকে উঠে আইসস। অনেক দিন ধইরা রোদের মধ্যে ঘুরতে হয়েছে তো, তাই হয়তো।
রোদে ঘুরতে হইছে মানে? তুই না শহরে ভালো বেতনে চাকরি করতি? কি হইছে? চাকরিটা কি শেষ পর্যন্ত গেছে? খাইছোস আমাগো মাথা? শাকিল নিশ্চুপ। গেছে। আমি তো আগেই জানতাম। আমার পেটেই কেন যে এমন একটা অপয়া অলক্ষণে পোলা জন্মাইলো। তোর মতো কালা কুৎসিত পোলারে দিয়া যে কিচ্ছু হইব না, হেইডা আমি তোর বাপেরে 1000বার কইছি। 5টা বছর শহরে থাইকা বাপের জমানো টাকা নষ্ট করলি, আর অহন যখন কোনো উপায় নাই তখন আবার আমাগো ঘাড় ভাঙতে চলে আইসস। লজ্জা করে না তোর? শাকিলের বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। কেডা? কার লগে তো চিল্লাচিল্লি করতেছিস আমি না? আরে শাকিল তুই? বাবা ভালো আছো? আমার ভালো মন্দ দিয়ে তোর কি? তুই তো আমার করে হইলেই গেছিলি। যেমনে গেছিলি তেমনি তো ফিরা চাইতে পারতি। অহন আবার এই পোড়া মুখে কি মনে করে আইসস? আর কি মনে কইরা চাকরি থেকে লাথি মাইরা বাইর কইরা দিছে? অহন আমাগো অংশ ধ্বংস করতে আইছে। আমি কইলাম এই পোলাডারে দিয়া কিছু হইব না। এর থেকে যদি... ঠিক তখনই পাশের বাড়ি থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো শাকিলের মামাতো বোন জারা, তার সাথে রায়হান। ফুপি, কি হয়েছে? এত সকালবেলা কার উপর এত রাগ ছাড়ছো? শাকিলকে দেখে তার হাসিটা ব্যঙ্গে পরিণত হলো। ও, এই তো দেখি আমাদের শাকিল ভাই। কবে এলে? খবর তো দিলে না। আর ইস, এ কি চেহারা বানিয়েছো! আমি তো প্রথমে চিনতেই পারিনি। ভেবেছিলাম কোনো দিনমজুর হয়তো রাস্তা ভুল করে এদিকে চলে এসেছে। আর কইস না মা, আমার পোড়া কপাল। আইলো, আইসা আমার বুকের উপর জগদ্দল পাথর হইয়া বসলো। কি শাকিল, তোমার গা থেকে এমন গন্ধ আসছে কেন? তুমি কি গোসলও করনি? আর শহরে গিয়ে কি কয়লার খনিতে কাজ নিয়েছিলে নাকি? এমনিতেই তো কালো ছিলে, এখন তো দেখি আরো কালো হয়ে গেছো। আমার তো তোমার পাশে দাঁড়াতেই কেমন যেন লাগছে। আরে যারা এভাবে বলছিস কেন? বেচারা হয়তো অনেক কষ্ট করে এসেছে, জার্নিতে তো এমন হতেই পারে। কষ্ট তো করবি, ওর মতো চেহারা আর যোগ্যতা নিয়ে ঢাকায় কি আর ভালো চাকরি পাওয়া যায়? শাকিল, কোনো কোম্পানিতে দারোয়ানের চাকরিও কি শেষ পর্যন্ত জুটলো না? না, যারা দারোয়ানের চাকরিও পায়নি। কেন, ইন্টারভিউতে বাদ পড়েছিলে বুঝি? না, আসলে দারোয়ানের চাকরির জন্য তো একটু ভয়ঙ্কর চেহারা লাগে, তাই না? আমার চেহারাটা একটু নিরীহ গুছের, চোর ডাকাত ভয় পাবে না। কি? তুমি তুমি আমাকে টিটকারি মারছো? তোমার এত বড় সাহস! আমি তো শুধু একটা সত্যি কথা বললাম। দারোয়ানের চাকরির জন্য যে যোগ্যতা লাগে সেটাও হয়তো আমার নেই। দেখো শাকিল, তুমি হয়তো বাইরে থেকে এসেছো তাই জানো না। যারা আমার হবু স্ত্রী, ওর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখে নিও, নয়তো নয়তো কি আপনি আমাকে মারবেন, নাকি আপনার বাবার টাকা দিয়ে আমাকে গ্রাম ছাড়া করবেন? ধন্যবাদ উপদেশটার জন্য। তবে আমার মনে হয় কে কার সাথে কিভাবে কথা বলবে সেটা শেখার আগে কে কার জীবনে কতটা নাক গলাবে সেটা সীমাটা শেখা বেশি জরুরি। চুপ করা আরামজাদা, মুখ সামলায় কথা বল। যার তার সাথে মুখের উপর তর্ক করস। 5 বছর শহরে থেকেই বেয়াদবি শিখছিস। ওর কি আর জ্ঞান বুদ্ধি আছে? থাকলে কি আর চাকরিটা যায়? যা আমার চোখের সামনে থেকে দূর হ, অপয়া অলক্ষণে কোথাকার। থাক না ফুপি, রাগ করছো কেন? ও তো আমাদেরই ভাই। যাই হোক শাকিল, মন খারাপ করো না। চাকরি একটা গেছে, আরেকটা পাবে। আর না পেলেও সমস্যা নেই, রায়ান তো আছেই। তাই না রায়ান? তুমি তো শাকিলের জন্য কিছু একটা করতেই পারো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার বাবার কত কত ফ্যাক্টরি আছে, আমি চাইলে ওর জন্য একটা প্যাকিংয়ের কাজ জোগাড় করে দিতেই পারি। দিনে 300-400 টাকা করে পাবে, চলে যাবে হয়তো। ধন্যবাদ রায়হান সাহেব, কিন্তু আমার অন্যের দয়ায় চাকরি করার অভ্যাস নেই। তাহলে কি সারা জীবন বেকার হয়ে বসে থাকবে নাকি? দেখো শাকিল, বাস্তবতাটা মেনে নিতে শেখো। আমার মতো ছেলেদের জন্য কি যারা, বলো আমি শুনি। তোমার মতো কালো অযোগ্য ছেলেদের জন্য ভালো কিছু করা খুব কঠিন। হয়তো হয়তো খুব কঠিন,
কিন্তু অসম্ভব নয় যারা। শাকিল আর কোনো কথা না বলে তার কাঁধের ব্যাগটা নিয়ে কারো দিকে না তাকিয়ে বাড়ির পিছনের দিকে তার সেই পুরনো ভাঙা ঘরটার দিকে হেঁটে চলে গেল। যারা, রায়হানা, শাকিলের বাবা মা সবাই স্তব্ধ হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ছেলেটার অ্যাটিটিউড তো একটুও কমেনি, বরং যেন আরও বেড়েছে। কিন্তু ওর চোখের দৃষ্টিটা, ওটা আগের মতো নেই কেন? কেমন যেন অচেনা, কেমন যেন ভয়ঙ্কর। শাকিল যখন তার পুরনো পরিত্যক্ত ঘরটার দিকে হেঁটে যাচ্ছিল তখন উঠান থেকে তার মায়ের গলা ভেসে এলো। ওই কই যাস? ওই ঘরের দিকে যাস কেন? ওইটা তো এখন লাকড়ি রাখার ঘর। তাইলে আমি থাকুম কই মা? সেইটা আমি কি জানি। তুই তো না কইরা চললে আইসস। তোর লাগে কি আমরা রাজপ্রাসাদ বানায়া রাখছি নাকি? আহা, আমেনা, অহন চুপ করবি? যা হর তা তো হইয়া গেছে। পোলাটারে তো আর রাস্তায় ফালাইয়া দেওয়ান যায় না। রাস্তা ফালাইয়া দিলেই ভালো আছিল। অন্তত চোখের সামনে থেকে আমার বুকটা তো আর পুরাইতো না। শোন, ওই ঘরের কোণার দিকে একটা চৌকি পাতা আছে, ওইখানেই থাকবি। আর মনে রাখিস, এই বাড়িতে তুই মেহমান না, বোঝা। তো বোঝার মতোই কইরা থাকবি। আচ্ছা। আচ্ছা, এ একটা মাত্র শব্দ বলেই শাকিল আবার তার ঘরের দিকে হাঁটতে শুরু করলো। তার প্রতিক্রিয়াহীন শান্ত মুখটা দেখে আমেনা বেগমের রাগ যেন আরও বেড়ে গেল। ঘরটা ছিল আসলে একটা লাকড়ি রাখার ঘর। এক পাশে স্তূপ করে রাখা শুকনো খাট, অন্য পাশে পুরনো ভাঙা আসবাবপত্র। ঘরের কোনায় একটা নড়বড়ে কাঠের চৌকি, তার উপরে একটা ময়লা তুষক পাতা। ঘরের দেয়ালে মাকড়সার জাল, আর মেঝেতে দুলুর আস্তরণ। আমি কাঁধের ব্যাগটা চৌকির উপর রেখে তারপর ঘরের একমাত্র জানালাটা খুলতেই এক ঝলক আলো এসে ঘরের ভেতরটা আলোকিত করে দিল। জানালা দিয়ে ঠিক পাশের বাড়ির উঠানটা দেখা যায়, জাড়ার বাড়ি। দুদিন পর শাকিল যেন পুরোপুরি গ্রামের আর 10টা বেকার ছেলের মতোই হয়ে গেছে। সকালবেলা হাঁটতে হাঁটতে সে গ্রামের চায়ের দোকানে গিয়ে বসলো, কারণ মর্নিং ওয়াক করাটা তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কি গো শাকিল মিয়া, তোমার তো আর চেনাই যায় না। শহরের বাবু থেকে একেবারে গ্রামের পোলা হইয়া গেলা। কি আর করম চাচা, পেট তো চালাইতে হইব। তা চাকরি বাকরি কিছু খুঁজতেছো না বাপের ঘাড়ি জীবনটা পার করে দিবা? চেষ্টা তো করতেছি, তবে আমার মতো কালা অশিক্ষিত ফুলারে কে আর চাকরি দিব কোন? আহারে, মন খারাপ কইরো না বাবা। আল্লাহ যা করে ভালো লাইগাই করে। আচ্ছা, আমাগো গ্রামের পশ্চিম দিকে যে নতুন ফ্যাক্টরিটা হইতাছে, সেইটার খবর কিছু জানো? শুনলাম কারা জানি বিদেশি সাহেবরা আইসা বানাইতাছে। হ চাচা, আমি শুনছি কিসের ফ্যাক্টরি, এটা তো কেউ ঠিক মতো কইতে পারে না, খুব গোপন গোপন করে কাম চলে। হ, সিকিউরিটিও খুব কড়া। আমাদের গ্রামের কাউরে ভিতরে ঢুকতেই দেয় না। শাকিল চুপচাপ তাদের কথা শুনতে থাকে, তার চোখ দুটো তীক্ষ্ণ। সে প্রতিটা তথ্য তার মাথায় গেঁথে নিচ্ছে। দুপুরবেলা গ্রামের সবথেকে বড় পুকুর ঘাটে গ্রামের ছেলেমেয়েরা পানিতে লাফালাফি, সাঁতার কাটছে। শাকিল ঘাটের এক কোনায় শার্ট খুলে উদাস মনে বসে আছে। তার 6 প্যাক বডি যা এতদিন ধরে সে তার মলিন পোশাকের আড়ালে লুকিয়ে রেখেছিল, তা আজ প্রথমবার সবার নজরে পড়ল। যারা আর তার বান্ধবীরা পুকুর ঘাটে এসে শাকিলকে ওই অবস্থায় দেখে থমকে গেল। যারার বান্ধবী ঝুমুর ফিসফিস করে বলে, ওই যারা আপা, দেখো শাকিল ভাই তো খালি গায়ে। বাপ রে, কি শরীর! দেখা তো মনে হয় সিনেমার হিরো, খালি চেহারাটা কালা, যেন কোনো তামিল সিনেমার হিরো। হরে, আমরা তো ওরে কালা বইলা পাত্তাই দিই না, কিন্তু পোলাডার বডি দেখার মতো। চুপ কর তোরা, কি এমন দেখছস? শরীর থাকলেই কি মানুষ হয়? কাম কাজ নাই, সারাদিন টই টই করে ঘুরা বেড়ায়। চল চল, যাই এখান থেকে। যারা তার বান্ধবীদের তাড়া দিলেও তার নিজের চোখ দুটো যেন শাকিলের দিক থেকে সরছিল না। তারা যখন ফিরে যাচ্ছে তখন শাকিল তাদের দিকে না তাকিয়ে কথা বলল, কি গো যারা আপু, চুরি করে দেখা শেষ হইলে সাবধানে যান, নইলে আবার আসার খাইয়া পুকুরে পইরা যাইবেন। কি? আমি আমি চুরি কইরা দেখতেছিলাম।
নয়তো কি এমন করে তাকাইছিলেন যেন জীবনের প্রথমবার কোনো কালা মানুষের শরীর দেখছেন? বেয়াদব, তোর সাথে কথাই যায় না। চল রে ঝুমুর। যারা রাগে গজগজ করতে করতে চলে গেল, কিন্তু তার বুকের ভেতরটা ধুকপুক করছে। রাতে শাকিল যখন তার ভাঙা ঘরে বসে একটা বই পড়ছিল, তখন তার পুরনো বাটন ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার। হ্যালো, শাকিল, ইটস মি ইমতিয়াজ। বল, কোনো খবর আছে? আছে, দ্য শ্যাডোর মুভমেন্ট ট্রেস করা গেছে। আমাদের স্যাটেলাইট ইমেজ বলছে সে তার নেটওয়ার্কের কিছু লোককে তোর গ্রামের আশেপাশে পাঠিয়েছে। সম্ভবত ওই নতুন ফ্যাক্টরিটা ওদের টার্গেট। আমিও তাই সন্দেহ করছিলাম। ফ্যাক্টরিটার ব্যাপারে আর কিছু জানতে পেরেছিস? হ্যাঁ, ওটা একটা শোয়া। বাইরে থেকে দেখলে মনে হবে কেমিক্যাল ফ্যাক্টরি, কিন্তু ভেতরে ওরা ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করছে ডার্টি বোম বানানোর জন্য। ড্যাম ইট, তার মানে আমার হাতে সময় খুব কম। হ্যাঁ, আর তোর ফ্যামিলি, ওদের উপরও কিন্তু রিস্ক বাড়ছে শাকিল। তুই চাইলে আমরা তোকে কিছু হাঁটার সুযোগ করে দিতে পারি। না, এখন আর পিছু হাঁটার কোনো সুযোগ নেই। আমি এই মিশনের শেষ দেখে ছাড়বো। তুই শুধু একটা কাজ কর, আমার উপর থেকে ফিজিক্যাল সার্ভিলেন্সটা সরিয়ে নে। ওরা যদি টের পায় আমাকে কেউ ফলো করছে, তাহলে ওরা আরও সতর্ক হয়ে যাবে। কিন্তু তোর সেফটি? আমার সেফটির কথা তোকে ভাবতে হবে না, আমি আমার খেয়াল রাখতে পারবো। তুই শুধু ডিজিটাল ট্রেসগুলোর উপর নজর রাখ। আর হ্যাঁ, আমার ফ্যামিলি আর যারার উপর 24 ঘন্টা নজর রাখবি, ওদের জন্য কোনো ক্ষতি না হয়। যারা? তোর তোর মামা তো বোন? হ্যাঁ, ওভার অ্যান্ড আউট। ফোনটা কেটে দিয়ে শাকিল চৌকিতে হেলান দিয়ে চোখ বন্ধ করল। তার শান্ত ভাবলেই সেই মুখটা এখন কঠিন হয়ে উঠেছে। খেলাটা এখন আর শুধু ছদ্মবেশের নয়, খেলাটা এখন সময়ের বিরুদ্ধে, এক ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে। আর এই খেলার মাঝখানে অজান্তেই জড়িয়ে পড়েছে তার পরিবার আর যারা। আমার দিনগুলো কাটছিল এক অদ্ভুত ছন্দে। আমি আমার বেকার জীবনের অভিনয়টা নিখুঁতভাবে করে যাচ্ছিলাম। গ্রামের সবাই আমাকে এখন এক নামে চেনে, কালা পোলা। কিন্তু এই সাধারণ পরিচয়ের আড়ালে আমি আমার আসল মিশনের ঝালটা ধীরে ধীরে বুনছিলাম, যেটার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। সেদিন বিকেলে গ্রামের সাপ্তাহিক হাট বসেছে। যারা রায়হান হাটে এসেছে। রায়হান যারার মন জয় করার জন্য তাকে এটা সেটা কিনে দিচ্ছে। এই যে যারা, দেখো তোমার জন্য কাচের চুড়ি এনেছি, তোমার ফর্সা হাতে খুব মানাবে। থাক না রায়হান, এত কিছু কেন কিনছো? আরে তোমার জন্য আমি পুরো হারটাই কিনে ফেলতে পারি, তুমি শুধু একবার বলো। আমার এসবের কিচ্ছুই লাগবে না, আমার শুধু। তার চোখ দুটো অজান্তেই ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। শাকিলও হাটে এসেছিল, তবে কিছু কেনার জন্য নয়, বরং তথ্য সংগ্রহের জন্য। সে একটা চায়ের দোকানে বসে সাধারণ গ্রামবাসীর মতো চারপাশের কথাবার্তা শুনছিল। হঠাৎ করে হাটের মাঝখানে একটা বড় জটলা আর হইচই শুরু হলো। কি হয়েছে? কি হয়েছে ওখানে? আরে আমাগো করিম চেয়ারম্যানের পোলা কবির, তার লগে ঢাকার এক বাবুর কি জানি নিয়ে ঝামেলা লাগছে। সবাই এগিয়ে গিয়ে দেখলো রায়হানি সেই ঢাকার বাবু। সে হাটের এক প্রভাবশালী মহাজনের কাছ থেকে কিছু একটা কিনে দাম নিয়ে তর্ক করছিল। আপনি দাম কমাইতে কইলেই তো হইব না বাবু, এইটার এক দাম, পোষাইলে নেন, না পোষাইলে ছাইড়া দেন। কে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো? তুমি জানো আমি কে? আমি জাওয়াদ চৌধুরীর ছেলে। চেয়ারম্যান ছেলে কবির বলে, জাওয়াদ চৌধুরীর পোলা হইলে কি হয়েছে? হাট কি তোমার বাপে কিন্না নিছে নাকি? মহাজন যা কইছে ঠিকই কইছে, দাম দিয়া জিনিস নিতে হইব। তুমি আবার এর মধ্যে কথা বলতে আসছো কেন? তুমি জানো আমি এক ফোন করলে তোমার চেয়ারম্যানগিরি। ওই মুখ সামলাইয়া কথা বল, আমার বাপ রে নিয়ে কথা কবি তো তোর জিব্বা টাইম না ছিঁড়া ফেলাইমু। কথাবার্তা দ্রুত হাতাহাতির দিকে এগোতে লাগলো। কবিরের সাথে থাকা গ্রামের আরো কয়েকজন ছেলে রায়হানকে ঘিরে ধরলো। রায়হান চলো তো, ওদের সাথে তর্ক করে লাভ নেই। তুমি চুপ করো যারা, আজ আমি এদেরকে দেখে নিব, এরা এখনো চেনে না আমি কে। কিন্তু রায়হানের সব ভাব মুহূর্তেই উবে গেল যখন কবিরের এক বন্ধু তার শার্টের কলারটা চেপে ধরলো। কি দেখাবি তুই? দেখা তো দেখি। রায়হানের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। একটু দূরে চায়ের দোকান থেকে শাকিল পুরো ঘটনাটা দেখছিল। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে শুধু চায়ে চুমুক দিচ্ছে আর পরিস্থিতিটা মাপার চেষ্টা করছে। চায়ের দোকানদার বলে, দেখছো নি শাকিল, চেয়ারম্যানের পোলার লগে লাগতে গেছে ঢাকার বাবু, আজকে মায়ের একটাও মাটিতে পড়বো না। শাকিল দেখলো যারা খুব ভয় পেয়ে গেছে। সে সাহায্যের জন্য এদিক ওদিক তাকাচ্ছে। তার অসহায় মুখটা দেখে শাকিলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।
সে আর এক মুহূর্তও দেরি করল না, কিন্তু সে রায়হানকে বাঁচানোর জন্য মারামারি করতে গেল না। সে খুব শান্তভাবে চায়ের দোকান থেকে উঠল, তারপর ভিড়ের মধ্য দিয়ে এমনভাবে হাঁটতে শুরু করলো যেন সে কিছুই দেখতে পায়নি। সে সোজা চলে গেল হাটের কোণায়, যেখানে একজন সাপুরে বাঁশি বাজিয়ে সাপের খেলা দেখাচ্ছিল। শাকিল সাপুরের পাশে গিয়ে খুব নিচু গলায় তাকে কিছু একটা বলল, তারপর তার হাতে দুটো 500 টাকার নোট গুজে দিল। পর মুহূর্তে সেই সাপুরে হঠাৎ করে তার সাপের ঝুড়িটা ইচ্ছে করে উল্টে ফেলে দিল আর চিৎকার করে উঠল, হায় হায়, আমার কাল নাগিনী পালাইছে, পালাইছে, সবাই সরেন সরেন, আমার সাপ পালাইয়ে গেছে। সাপ, এই একটা শব্দই যথেষ্ট ছিল। হাটের মধ্যে যেন কিয়ামত নেমে এলো। যে যেখানে ছিল সবাই সাপ সাপ বলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। রায়হানকে ঘিরে থাকা ছেলেরাও ভয় পেয়ে যে যেদিকে পারলো ছুটে পালালো। এই আকস্মিক হুলস্থলের মধ্যে রায়হানও ভয় পেয়ে জারার হাত ধরে দৌড়ানোর চেষ্টা করলো। আরে আরে আস্তে, আমি তো পড়েই যাচ্ছিলাম। ঠিক তখনই শাকিল যেন কোত্থেকে এসে তাদের সামনে হাজির হলো। কি হয়েছে? আপনারা দৌড়াতেছেন কেন? সাপ, সাপ বের হয়েছে, চলো পালাই। আরে দাঁড়ান দাঁড়ান, কোনো সাপটাপ নেই। ওই সাবুরেটা ইচ্ছে করে চিলাইতেছে, যাতে মানুষ ভয় পায়া তারে আরও টাকা পয়সা দেয়। গ্রামের হাটে এসব নাটক রোজই হয়। আপনারা শহরের মানুষ তো, তাই বোঝেন নাই। সত্যি? যাক বাবা, আমি তো ভয়ে মরে গিয়েছিলাম। থয় রায়ান স্যার, সাপের ভয় তো গেল, কিন্তু চেয়ারম্যানের পোলা ভয় তো এখনো যায় নাই। ওরা কিন্তু একটু পরে আবার আপনারা খুঁজবো। তাহলে তাহলে এখন কি হবে? আপাতত আপনারা আমার পিছে পিছে চুপচাপ আসেন, আমি আপনাদের জন্য রাস্তা দিয়া বাড়ি পৌঁছে দিতেছি। শাকিল তখন দুজনকে নিয়ে হাটের পেছনের সরু একটা গলি দিয়ে হাঁটতে শুরু করলো। যারা হাঁটতে হাঁটতে শাকিলের দিকে তাকিয়ে বলে, তুমি তুমি কিভাবে জানলে সাপুরেটা নাটক করছে? আমি তো এই গ্রামেই বড় হয়েছি, যারা কে নাটক করে আর কি সত্যি বলে সেইটা চেহারা দেখেই বোঝা যায়। যাই হোক শাকিল, থ্যাঙ্কস। আজ তুমি না থাকলে। আমি তো কিছুই করি নাই সাহেব, যা করার সাপুরই করেছে। তারা যখন প্রায় গ্রামের রাস্তায় এসে পৌঁছেছে তখন যারা হঠাৎ করে থেমে গেল। দাঁড়াও। কি হয়েছে? শাকিল, একটা কথা সত্যি করে বলবে? কি কথা? ওই ওই সাপুরেটা, ও কি সত্যি ইচ্ছে করে চিৎকার করেছিল নাকি নাকি তুমি ওকে কিছু বলেছিলে? আমি আমি কি বলবো, আমি তো আপনাদের মতোই ভিড়ের মধ্যে ছিলাম। মিথ্যে কথা। আমি আমি তোমাকে দেখেছিলাম, তুমি চায়ের দোকান থেকে উঠে সোজা সাপুরেটার কাছে গিয়েছিলে, তারপরে ও চিৎকার শুরু করলো। কেন কেন করেছিলে তুমি এমন? তুমি ভুল দেখছো যারা, তোমার হয়তো চোখের ভুল হয়েছে। আমার চোখের ভুল হয়নি শাকিল, আমি সবটা দেখেছি। তুমি ইচ্ছে করে এই পরিস্থিতি তৈরি করেছিলে, তাই না? রায়হানকে বাঁচানোর জন্য। যদি করেও থাকি তাহলে তাতে কি, দিন শেষে উনি তো আপনারই হবু স্বামী। ওনার সম্মান মানে তোমার সম্মান, আর তোমার সম্মান। আমার সম্মান কি? থাক কিছু না, চলো বাইরে যাই, মামি চিন্তা করবেন। শাকিল আর কোনো কথা না বলে হনহন করে সামনে এগিয়ে গেল। যারা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় তখন হাজারো প্রশ্ন, তার মনে প্রথমবারের মতো তীব্র এক সন্দেহ দানা বাঁধল। শাকিলের এই চুপচাপ থাকার পিছনে, এই নিরীহ চেহারার আড়ালে কি অন্য কোনো পরিচয়, অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়ে আছে? হাটের সেই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। যারার মনে শাকিলকে নিয়ে সন্দেহের বীজটা পোতা হয়ে গেছে। সে এখন সারাক্ষণ ছায়ার মতো শাকিলকে পর্যবেক্ষণ করে। আজ শাকিলদের বাড়িতে ছোট করে একটা মিলাদের আয়োজন করা হয়েছে। শাকিলের বাবা মানত করেছিলেন ছেলে 5 বছর পর বাড়ি ফিরলে মিলাদ দেবেন। উঠানে ছাঁটাই বিছিয়ে গ্রামের মুরব্বীরা বসেছে। শাকিল একটা পুরনো পাঞ্জাবি পরে এক কোনায় চুপচাপ বসে আছে। আরে শাকিল মিয়া যে একেবারে ফেরস্তা হইয়া বসে আছে, তোমারও তো চেনা দায়। ফেরেস্তা না চাচা, বেকার বইলা হয়তো দেখতে এমন লাগতেছে। আহা, মন খারাপ কইরো না, আল্লাহ ভরসা রাখো। আচ্ছা, তোমার মামা মামি আসছে তো? সবাই আইছে। একটু দূরে জারার মা এবং আমেনা বেগম রান্নাঘরে বসে কথা বলছেন। ভাবি, আপনি পোলাডার লাইগা আমার মায়া লাগে। চেহারা যদি একটু ফর্সা হইতো তাহলে হয়তো একটা ভালো চাকরি বাকরি জুটতো, বা কোনো সুন্দরী মায়ারে বিয়ে করতে পারতো। আর কইের না বইন, আমার পড়া কপাল, এ কালা মুখ লইয়াও কই যাইব।
কি করব আমি তো ভাইবা কিচ্ছু পাই না। আপনার মায়েরার দিকে তাকান, চাঁদের মতো মুখ, আর জামাইটাও পাইছেন তেমন। রায়ান বাবা তো হীরা। হ তা ঠিক, আল্লাহর রহমতে আমার মেয়ের কোনো কিছুর অভাব নাই। যারা দূর থেকে তার মা আর ফুপুর এই কথোপকথন শুনে ফেলে, কেন জানি তার খুব খারাপ লাগে। সে দেখে শাকিলও হয়তো তাদের কথাগুলো শুনেছে, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মিলাদ শেষে যখন সবাই খেতে বসেছে, তখন রায়হান আসে। সরি আন্টি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। ফ্যাক্টরিতে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল। আরে আসো বাবা আসো, তোমার জন্যই তো আমরা বসে আছি। দেখছো নিজের কাজ কাম ফালাইয়া, আর আমারটা সারাদিন তো খালি টই টই কইরা ঘুইরা বেড়ায়। শাকিল নিশ্চুপ। খাবার সময় রায়হান ইচ্ছে করে শাকিলের পাশে বসে। কি খবর শাকিল, কেমন চলছে তোমার বেকার জীবন? চলছে আপনাদের দোয়ায়। হাটের সেদিনকার ঘটনার পর তো তোমাকে বেশ সাহসী মনে হচ্ছে, নাকি ওটা লোক দেখানো ছিল? সাহস দেখানোর মতো কিছু তো আমি করি নাই রায়হান সাহেব। করনি? আমার তো মনে হয় তুমি ইচ্ছে করে যারার সামনে হিরো সাজার চেষ্টা করছিলে, তাই না? আপনার যা মনে হয় আপনি তাই ভাবতে পারেন, আমার কিছু বলার নেই। দেখো শাকিল, আমি তোমাকে একটা বন্ধুর মতো উপদেশ দেই। যারা ওরা আশেপাশেও ঘোরার চেষ্টা করো না। ওর জগৎ আর তোমার জগৎ আকাশ পাতাল তফাৎ। তুমি শুধু শুধু কষ্ট পাবে। আকাশের পাতালের দূরত্বটা তো শুধু দেখার উপর নির্ভর করে, তাই না রায়হান সাহেব? মাঝে মাঝে পাতাল থেকেও কিন্তু পুরো আকাশটা দেখা যায়। এভাবে কয়েকদিন পরের আরেক ঘটনা। যারা তার ইউনিভার্সিটির একটা জরুরি অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছিল, হঠাৎ করে তার দামি ম্যাকবুক ল্যাপটপটা ক্র্যাশ করে। কোনোভাবেই আর অন হচ্ছে না। ফোনে প্রায় কাঁদতে কাঁদতে রায়হানকে বলে, রায়হান, আমার ল্যাপটপ অন হচ্ছে না। ভিতরে আমার ফাইল, থিসিস সব কাজ কালকে জমা দিতেই হবে। আমি এখন কি করব? আরে রিল্যাক্স, একটা ল্যাপটপই তো, আমি কালকেই তোমাকে নতুন আরেকটা কিনে দিচ্ছি। আমি নতুন ল্যাপটপ নিয়ে কি করব? আমার ডেটাগুলো লাগবে, ওগুলো কি ফিরিয়ে আনা যাবে? মনে তো হয় না, ক্র্যাশ করলে তো সব শেষ। তুমি এক কাজ করো, ভার্সিটিতে স্যারের সাথে কথা বলে দেখো, যদি ডেটটা পেছানো যায়। না, স্যার কোনো কথাই শুনবেন না। আমি আমি শেষ। যারা হতাশায় ল্যাপটপটা নিয়ে বসে আছে। তার মা বাবাও খুব চিন্তিত। ঠিক তখনই শাকিল তাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। কি হয়েছে যারা, কান্নাকাটি করতেছো কেন? আর বলো না বাবা, ওর ল্যাপটপটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। ভিতরে নাকি খুব জরুরি কাগজপত্র ছিল। দেখি তো একটু। তুমি দেখে কি করবে? এটা কি তোমার সেই পুরনো রেডিও নাকি যে হাতুড়ি দিয়ে পিটিয়ে সব ঠিক করে ফেলবে? এটা ম্যাকবুক। রায়হানই তো কিছু করতে পারলো না। রায়হান সাহেব তো বিজনেসম্যান ইঞ্জিনিয়ার না, আর আমি তো বেকার। হাতে অপরন্ত সময় দাও না, একবার চেষ্টা করে দেখি। যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই, আর না হইলে যেমন আছে তেমনই থাক। যারার আর কোনো উপায় না পেয়ে সে অনিচ্ছা সত্ত্বেও ল্যাপটপটা শাকিলের হাতে দিল। শাকিল ল্যাপটপটা নিয়ে তার ভাঙা ঘরে গেল। সে তার সেই পুরনো যন্ত্রপাতির বক্সটা বের করলো। প্রায় 1 ঘন্টা পর শাকিল ল্যাপটপটা হাতে নিয়ে যারার সামনে হাজির হলো। এই নাও তোমার ম্যাকবুক। কি ঠিক হয়ে গেছে? দেখো অন করে। যারা কাপা কাপা হাতে ল্যাপটপটা অন করলো। অ্যাপেলের লোগোটা ভেসে উঠতেই তার মুখে হাসি ফুটে উঠল। ল্যাপটপটা শুধু অনই হয়নি, তার একটা ফাইলও ডিলিট হয়নি। সব কিছু আগের মতোই আছে। কিন্তু তুমি কিভাবে? তুমি এটা করলে কি করে? রায়হান তো বললাম তো আমি বেকার, তাই ইউটিউব দেখে এইসব ছোটোখাটো কাজ শেখার অনেক সময় পাই। ইউটিউব দেখে তুমি ম্যাকবুকের মাদারবোর্ড সরিয়ে ফেলেছো? তুমি কি আমাকে বোকা পেয়েছো শাকিল? বোকা পাইলে তো আর তোমার ল্যাপটপটা ঠিক করে দিতাম না, তাই না? যাই হোক, তোমার কাজ হয়েছে, এটাই বড় কথা। আসি। বলেই শাকিল চলে গেল। যারা হতভম্ব হয়ে ল্যাপটপটার দিকে তাকিয়ে রইল। ছেলেটার প্রতিটি কাজ, প্রতিটা কথা তার সন্দেহটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। পরদিন সকালে যারা দেখলো শাকিল গ্রামের আরও কয়েকজন ছেলের সাথে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছে। যারার মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। সে শাকিলের কাছে গেল। কি ব্যাপার শাকিল সাহেব, আজকাল তো আপনাকে বেশ ফুর্তিতে দেখা যাচ্ছে। চাকরি হারানোর শোকটা কি কেটে গেছে? সুখ করে কি হইব, পেট তো আর সুখ মানে না,
তাই ভাবলাম মাছ ধরে যদি বাজারে বেচতে পারি তাহলে হয়তো। তাই নাকি? তো কয়টা মাছ ধরেছো শুনি? এই তো চেষ্টা করতেছি। আমার তো মনে হয় তুমি একটাও ধরতে পারোনি। তোমার মতো ছেলেদের দিয়ে এইসব কাজ হয় না। তাই বাজে লাগবে? কি বাজি? আমি যদি তোমার চেয়ে বড় একটা মাছ ধরতে পারি তাহলে? তাহলে কি? তাহলে তুমি আমাকে তোমার হাতে বানাইয়া এক কাপ চা খাওয়াবে, পারবে তো? আর যদি তুমি হারো? তাহলে আমি তোমার হবু স্বামী রায়হান সাহেবের গাড়িটা মৌজা দেব, একদম চকচকা কইরা। ঠিক আছে, ডিল। প্রতিযোগিতা শুরু হলো। যারা যে কিনা ছোটবেলা থেকে মাছ ধরে অভ্যস্ত, যে সহজে কয়েকটা পুঁটি ট্যাংরা মাছ ধরে ফেললো, আর শাকিল শানহারির মতো শুধু জাল ফেলছে আর তুলছে। কি হলো শাকিল? তোমার জালে তো মাছের বদলে শুধু ব্যাঙই উঠেছে। আমি তো বলি তুমি বরং গাড়ি মোছার প্রস্তুতিই নাও। শাকিল কোনো উত্তর না দিয়ে মুচকি হাসলো। সে তার জালটা পুকুরের অন্য এক কোনায়, যেখানে অনেক কচুরিপানা জমে আছে, সেখানে ফেললো। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে খুব সাবধানে জালটা টানতে শুরু করলো। জালটা যখন কিনারে এলো তখন জারার চোখ দুটো বড় বড় হয়ে গেল। জালের ভেতরে অন্য কোনো ছোট মাছ নয়, ছটফট করছে বিশাল এক চিতল মাছ, প্রায় 3-4 কেজি ওজন হবে। ওরে বাবা, শাকিল ভাই তো এক্কেরে বাজিবাদ করে দিল। কিন্তু কিভাবে? ওইখানে তো কোনোদিনও এত বড় মাছ। বললাম না, মাঝে মাঝে পাতাল থেকেও পুরো আকাশটা দেখাচ্ছে। হয়তো আমি মাছ ধরতে পারি না, কিন্তু আমি জানি বড় মাছেরা কোথায় লুকিয়ে থাকে। শাকিলের রহস্যময় কথায় আর বিজয়ীর হাসিতে যারা বাকরুদ্ধ হয়ে গেল। সেই রাতে যারা যখন শাকিলের জন্য চা বানিয়ে তার ঘরে দিতে গেল, তখন সে দেখল ঘরের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। সে উকি দিয়ে দেখল শাকিল তার চৌকিতে বসে খুব মনোযোগ দিয়ে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি পড়ছে। তার মুখে কোনো হাসি নেই, কোনো দুষ্টুমি নেই, আছে শুধু এক গভীর বিষণ্ণতা। তার চোখ দুটো ছলছল করছে। যারা দেখলো শাকিল ডায়েরির পাতা থেকে একটা পুরনো বিবর্ণ ছবি বের করলো। ছবিটা দুজন তরুণের, তাদের পরনে মিলিটারি ইউনিফর্ম। তাদের মধ্যে একজন শাকিল, কিন্তু এ কোন শাকিল? তার মুখে দাড়ি নেই, চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, আর তার চোখে মুখে এক অন্যরকম দৃঢ়তা। শাকিল ছবিটার উপরে আলতো করে হাত বোলাচ্ছিল আর ফিস করে কিছু বলছিল। সরি দোস্ত, সরি ইমতিয়াজ, আমি তোকে দেওয়া কথাটা রাখতে পারলাম না। আমি এখনো তার শেডও পর্যন্ত পৌঁছতে পারলাম না। যারা ইমতিয়াজ আর দ্য শ্যাডো, এই দুটো নাম শুনে চমকে উঠল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। ঠিক তখনই শাকিল কার উপস্থিতি টের পেয়ে দ্রুত ডায়েরি আর ছবিটা তোষকের নিচে লুকিয়ে ফেলল। সে দরজার দিকে তাকালো। কে? আমি তোমার চা। যারা চায়ের মগটা নিয়ে ভেতরে ঢুকলো। তার মুখটা ভয়ে বিস্ময়ে ফ্যাকাশে হয়ে গেছে। ও তুমি? আমি তো ভাবলাম দাও। তুমি তুমি কাঁদছিলে? না তো, চোখে কি যেন একটা পড়ছিল। শাকিল, ইমতিয়াজকে? এই প্রশ্নে শাকিলের শান্ত মুখটা মুহূর্তের জন্য বরফের মতো জমে গেল। সেই রাতের ঘটনার পর থেকে যারা এক তীব্র মানসিক দ্বন্দ্বে ভুগছে। ইমতিয়াজ, দ্য শ্যাডো, এই নামগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে শাকিলের সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি কাজের পেছনে এখন সে কোনো না কোনো রহস্যের গন্ধ পায়। কয়েকদিন পর রায়হান তার শহুরে বন্ধুদের নিয়ে গ্রামে এসেছে। সে সবাইকে নিয়ে নদীর চরে পিকনিকের আয়োজন করেছে। যারাকেও যেতে বাধ্য করা হয়েছে। দেখলি তোরা, বলেছিলাম না এই গ্রামটা সুন্দর, বিউটিফুল, তাই না? হ্যাঁ দোস্ত, জায়গাটা আসলে সুন্দর, কিন্তু নেটওয়ার্কের যা অবস্থা, ফেসবুকে একটা ছবিও তো আপলোড দিতে পারছি না। তোমরা কি শুধু ছবি তোলার জন্য এসেছো? চারপাশের প্রকৃতি একটু উপভোগ করো। আরে ছাড়ো তো, ওসব প্রকৃতি গ্রামের লোকেরাই উপভোগ করুক। আমরা এসেছি মজা করতে। চল নৌকায় ওঠা যাক। নদীর উপরে একটা বিশাল চর আছে, ওখানে গিয়ে বারবিকিউ করব। তারা একটা বড় ইঞ্জিন নৌকায় চেপে বসলো। যারা দেখলো একটু দূরে নদীর বাঁকে একটা ছোট্ট জেলের নৌকায় বসে কে যেন ছিপ ফেলে মাছ ধরছে। লোকটার মাথায় একটা গামছা বাঁধা, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু যারার মনটা কেন জানি খচখচ করে উঠল। নদীর ওপারে চড়ে গিয়ে তারা সারাদিন খুব আনন্দ ফুর্তি করলো। গান বাজনা বারবিকিউ সবই চলল, কিন্তু বিপত্তিটা ঘটল ফেরার পথে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশটা লালচে হয়ে গেছে। তাদের নৌকাটা যখন মাঝ নদীতে, তখন হঠাৎ করে খক খক শব্দ করে নৌকার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। নৌকার মাঝি বলল, সর্বনাশ, ইঞ্জিন তো বন্ধ হয়ে গেল। কি ইঞ্জিন বন্ধ হয়ে গেল মানে? স্টার্ট দাও।
তাড়াতাড়ি। দিতাছি তো স্যার, কিন্তু কাম করতেছে না তো। কি বলছেন মাঝি ভাই? এখানে মাঝমাঝিতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে আমরা ফিরবো কি করে? চারিদিকে তো অন্ধকার হয়ে আসছে, আর মোবাইলেরও তো নেটওয়ার্ক নেই যে কাউকে ফোন করব। আরে প্যানিক করছিস কেন তোরা? আমি দেখছি। রায়হান খুব ভাব নিয়ে ইঞ্জিনের ঢাকনাটা খুলল, কিন্তু ভেতরে জটিল সব যন্ত্রপাতির দিকে তাকিয়ে তার মুখটা শুকিয়ে গেল। ইঞ্জিনের তেল মনে হয় শেষ হয়ে গিয়েছে। না স্যার, তেল তো ভরা আছে, সমস্যাটা অন্য কোথাও। তারা সবাই যখন অসহায় হয়ে বসে আছে তখন তারা দেখল সে ছোট্ট জেলে নৌকাটা তাদের দিকে এগিয়ে আসছে। নৌকাটা কাছে আসতে যারা দেখল নৌকার সেই লোকটার কেউ নয়, শাকিল। কি করো রায়হান সাহেব, আপনাকেও নৌকা এখানে মাঝ নদীতে খাড়াইয়া রয়েছে কেন? তেল ফুরিয়ে গেছে নাকি? তোমার এত খবরের কাজ কি? তুমি যাও তো এখান থেকে। শাকিল, তুমি তুমি এখানে? আমি তো মাছ ধরতে আসছিলাম, তো দেখি মাছের বললে মানুষ আটকা পড়ে রয়েছে। এই ভাই, আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন? আমাদের নৌকাটা স্টার্ট নিচ্ছে না। আমি তো ভাই লেখাপড়া না জানা মূর্খ সূর্খ মানুষ, আমি আর কি সাহায্য করুম? আপনারা তো সব শহরের শিক্ষিত লোক, আপনারা চেষ্টা করে দেখেন। দেখো শাকিল, এখন ফাইজলামি করার সময় না। যদি কিছু করতে পারো তো করো, নয়তো যাও। শাকিল কোনো কথা না বলে তার নৌকাটা তাদের নৌকার পাশে ভেরালো। সে লাফ দিয়ে তাদের নৌকায় উঠে গেল। দেখি সরেন। শাকিল ইঞ্জিনের ঢাকনাটা খুলল। সে কোনো যন্ত্রপাতি ব্যবহার করল না। সে শুধু ইঞ্জিনের বিভিন্ন অংশে হাত দিয়ে শব্দ শুনে আর গন্ধ শুকে কি যেন বোঝার চেষ্টা করতে লাগলো। তবে মুখটা তখন অসম্ভব রকমের সিরিয়াস। ও ও ও কি করছে? নাটক করছে। ভাবখানা এমন যেন উনি একাই সব জানতা। মাঝে ভাই, আপনার কাছে কি একটা সেফটি পিন বা চিকন তারের মতো কিছু হইব? হ বাবা, এই তো আমার পান খাওয়ানোর চুন লাগানোর কাঠিটা আছে। দেন তো। শাকিল সেই চিকন কাঠিটা নিয়ে ইঞ্জিনের ভেতরে ফুয়েল লাইনের একটা ছোট ছিদ্রের মধ্যে ঢুকিয়ে কয়েকবার নাড়াচাড়া করলো। তারপর কাঠিটা বের করে মাঝিকে বলল। অহন একবার স্টার্ট দিয়া দেখেন তো। মাঝি দ্বিধা নিয়ে ইঞ্জিনের দড়ি ধরে টান দিল, আর সবাইকে অবাক করে দিয়ে ভট 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 শব্দ করে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। ওয়াও! কিন্তু কিন্তু এটা কিভাবে? ফুয়েল লাইনের মধ্যেই ময়লা জৈমা তেল আসা বন্ধ হয়ে গেছিল, আমি শুধু ময়লাটা সরাই দিলাম, আর কিছু না। বাবা, তুমি তো জানো, আমি এতক্ষণ ধরে চেষ্টা করেও পারলাম না। জাদু না মাঝে ভাই, অভিজ্ঞতা। আচ্ছা আমি তাহলে আসি। শাকিল তার নৌকায় ফিরে যেতে উদ্যত হলো। দাঁড়াও, কি? তুমি তুমি আমাদের সাথে চলো। ও আমাদের সাথে যাবে কেন? ওর নৌকায় যাক। চুপ করো রায়হান, অন্ধকার হয়ে গেছে। ও একা একা ফিরবে কি করে? আর আজ ও না থাকলে আমাদের কি হতো ভেবে দেখেছো? শাকিল আর কোনো কথা না বলে তাদের নৌকায় বসে পড়ল। নৌকা যখন খাটের কাছে এসে পৌঁছেছে তখন চারদিকে নিকষ কালো অন্ধকার। এখন আমরা গ্রামে ফিরবো কি করে? এই অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। আমার ফোনের ফ্ল্যাশ লাইট। আপনার ফোনের চার্জ বেশিক্ষণ থাকবে না, আর এই জঙ্গল দিয়ে হাঁটার সময় আলো জ্বালাইয়া চললে সাপের ভয় আরো বেশি। তাহলে তাহলে উপায়? উপায় আছে। সবাই আমার পিছে পিছে চুপচাপ আসেন, কোনো কথা কইবেন না, আর পায়ের নিচে ছায়া হাঁটবেন। শাকিল সামনে থেকে হাঁটতে শুরু করলো। সে কোনো আলো ছাড়াই রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে এমনভাবে পথ চিনে চিনে এগোতে লাগলো যেন এটা তার হাতের তালুর মতোই চেনা। সে মাঝে মাঝে থেমে গিয়ে বাতাসে গন্ধ শুকে বা মাটিতে কান পেতে কি যেন শোনার চেষ্টা করছিল। তার প্রতিটি নড়াচড়া ছিল একজন প্রশিক্ষিত কমান্ডোর মতো। শাকিল, তুমি এত কিছু জানো কি করে? এই অন্ধকার জঙ্গলের রাস্তা? যারা অন্ধকারে থাকতে ভালোবাসে, অন্ধকারও তাদের পথ দেখায় দেয়। প্রায় 20 মিনিট হাঁটার পর তারা নিরাপদে গ্রামে এসে পৌঁছালো। রায়হান আর তার বন্ধুরা ভয়ে ক্লান্তিতে প্রায় আধমরা, কিন্তু যারা সে তখনও স্তব্ধ হয়ে শাকিলের দিকে তাকিয়ে আছে। যে ছেলেটাকে আমি অপদার্থ বেকার ভেবে এসেছি, তার এই জ্ঞান, এই সাহস, এই অচেনা রহস্যময় রূপ, কিছুই তো আমার পরিচিত শাকিলের সাথে মিলছে না। ব্যাপার কি? জারার মনে তার সব সন্দেহগুলো আরও ঘনীভূত হয়ে জমাট বাঁধতে শুরু করলো। তার শুধু মনে হচ্ছিল সেমন কোনো এক ধাঁধার মুখোমুখি হয়েছে যার কোনো উত্তরই তার জানা নেই। নদীর চরের সে ঘটনার পর থেকে যারা এক মুহূর্তের জন্য শান্তিতে নেই। শাকিলের সে অচেনা দক্ষ রূপটা তার চোখের সামনে থেকে সরছে না।
গভীর রাত। যারা তার ঘরে বসে পুরনো ছবির অ্যালবাম দেখছিল। তার মা বাবা ঘুমিয়ে পড়েছে। বাইরে ঝিঝি পোকার একটানা ডাক। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে একটা বিবর্ণ সাদা কালো ছবিতে তার চোখ আটকে গেল। ছবিটা প্রায় 10-12 বছর আগের। গ্রামের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের ছবি। ছবিতে পুরস্কার হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে ছোট্ট যারা, আর তার পাশে কিছুটা আড়ালে মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে এক কিশোর। তার গায়ের রংটা অন্যদের চেয়ে বেশ চাপা। কি বোকার মতো দেখতে ছিলে রে তুই? এখনো যেমন, আগেও তেমনি গোমরা মুখ, কিন্তু চোখ দুটো সে একই রকম, শান্ত কিন্তু গম্ভীর। যারা ছবিটার উপর আলতো করে হাত বুলাচ্ছিল। হঠাৎ তার মনে হলো সে ছবিটা অ্যালবাম থেকে বের করে দেখবে। ছবিটা বের করার সাথে সাথে ছবির পেছনের দিকে তার চোখ পড়ল। সেখানে পেন্সিল দিয়ে খুব ছোট ছোট করে দুর্বোধ্য কিছু সাংকেতিক ভাষায় লেখা। লেখাটা শাকিলেরই, তা সে চিনতে পারল। এটা এটা আবার কি? ডেল্টা 6 সিগমা ওমেগা, এসবের মানে কি? ও কি ছোটবেলায় এলিয়েনের সাথে কথা বলতো নাকি? কৌতূহলটা তাকে পেয়ে বসলো। সে সাথে সাথে তার ফোনটা বের করে লেখাটার একটা স্পষ্ট ছবি তুলল। তারপর ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল তার ভার্সিটির এক বন্ধু রনিকে। রনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে এবং কোডিং ডিকোডিং নিয়ে তার বেশ আগ্রহ। রনি, তুই কি জেগে আছিস? জেগে না থেকে উপায় আছে? কালকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বল, এত রাতে কি মনে করে মেসেজ দিলি? দেখ তো এই ছবিটা, এর কোনো মানে বের করতে পারবি? এটা আবার কি? গ্রিক লেটার্স, সাথে কিছু নম্বর, কোনো পুরনো সায়েন্টিফিক ফর্মুলা মনে হচ্ছে, অথবা কোনো সিক্রেট কোড। সিক্রেট কোড হতেও পারে। তুই এটা কোথায় পেলি? আমার এক পুরনো ছবির পিছনে লেখা ছিল। দেখ না, যদি কিছু বের করতে পারিস খুব জরুরি। আচ্ছা, দেখছি, তবে সময় লাগবে। আমার এখন অ্যাসাইনমেন্টের চাপ, কাল সকালে জানাবো। ওকে, থ্যাঙ্কস। ফোনটা রেখে যারা আবার ছবিটার দিকে তাকালো। তার বুকের ভেতরটা ধুকভুক করছে। ঠিক তখনই জানলার বাইরে উঠানের কোণার দিকে একটা মোবাইলের আবছা আলো তার চোখে পড়ল। সে অবাক হয়ে গেল। এত রাতে বাইরে কে? সে খুব সাবধানে নিঃশব্দে জানলার পর্দাটা একটু সরালো, আর যা দেখলো তাতে তার রক্ত জমে বরফ হয়ে গেল। উঠানের সবচেয়ে অন্ধকার কোণায় বড় আম গাছটার নিচে পায়চারি করতে করতে কথা বলছে শাকিল। তার হাতে সেই পুরনো বাটন ফোন। তার কথা বলার ভঙ্গি, তার কণ্ঠস্বর, কোনোটাই আর সে গ্রামের সহজ সরল শাকিলের মতো নয়। তার কণ্ঠে এখন ফুটে উঠেছে এক শীতল পেশাদারিত্ব আর কর্তৃত্ব। ক্যাপ্টেন ইমতিয়াজ, আপডেট দাও। তার মানে তার শেডও বুঝতে পেরেছে আমি এখানেই কোথাও আছি। ফ্যাক্টরির উপর নজরদারি বাড়িয়ে দিয়েছে। ওকে, আলফা 6 ইউনিটকে স্ট্যান্ড বাই থাকতে বলো। আমি চাই ফ্যাক্টরির প্রতিটি এন্ট্রি এক্সিট পয়েন্টের স্যাটেলাইট ফিড 24 ঘন্টা আমার ট্যাবলেটে লাইভ থাকবে। না, এখনই কোনো মুভমেন্ট নয়। তার শেডও খুব দ্রুত। ও হয়তো আমাদের জন্যই ফাঁদ পেতে রেখেছে। আমরা অপেক্ষা করব ওর পরবর্তী চালের জন্য। যারা স্তব্ধ হয়ে শুনছিল। ক্যাপ্টেন, আলফা 6 ইউনিট, স্যাটেলাইট ফিড, এই শব্দগুলো তার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করছে। আর প্যাকেজের কী খবর? ওটা কি সেফ লোকেশনে পৌঁছেছে? গুড, নিশ্চিত করবে প্যাকেজের সিকিউরিটি যেন এক মুহূর্তের জন্য দুর্বল না হয়। ওটার উপর আমাদের পুরো মিশনের সাফল্য নির্ভর করছে। হ্যাঁ, আমি জানি আমার হাতে সময় কম, 0 আওয়ার গড়িয়ে আসছে, কিন্তু আমি কোনো ভুল করতে চাই না। আমার একটা ভুলের জন্য থাক অসব কথা। তুমি শুধু তোমার কাজটা ঠিক মতো করো। আর হ্যাঁ, আমার ফ্যামিলি আর যারার ওপর নজর রাখছে তো। ওকে, ওভার অ্যান্ড আউট। ফোনটা কেটে গেল। শাকিল আরও কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, রাতের অন্ধকারের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে তার ঘরের দিকে চলে গেল। যারা জানলার পর্দাটা ছেড়ে দিল। তার পুরো শরীর কাঁপছে। সে ধপ করে তার বিছানায় বসে পড়ল। সে কে? শাকিল আসলে কে? সে কি কোনো পুলিশ, আর্মি, নাকি কোনো সন্ত্রাসী? দ্য শ্যাডো কে? প্যাকেজই বাকি? আর ও নিজের পরিবারের উপর নজরই রাখতে বলেছে কেন, সাথে আমার উপরও? হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ এলো রনির। যারা, তুই কোথায় পেয়েছিস এই কোড? এটা কোনো সাধারণ কোড নয়। এটা 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 মিলিটারির গ্রেড ক্রিপ্টোগ্রাফি। আমি এর বেশি কিছু বের করতে পারিনি, কিন্তু ত্রিভুজ 6 এই সংকেতটা সাধারণ স্পেশাল ফোর্সের কোনো গোপন ইউনিটের কোড নেম হিসাবে ব্যবহার করা যায়। যারা, তুই কার ছবির পেছনে এটা পেয়েছিস?
লোকটাকে রনির মেসেজটা পড়ার পর জারার আর কোনো সন্দেহই রইল না। যে ছেলেটাকে আমি সারা জীবন ধরে কালো অযোগ্য বলে অপমান করে এসেছি, যার পরিচয় নিয়ে আমি এতদিন ধরে শুধু মজাই করেছি, সেই ছেলেটাই হয়তো এমন কোনো ভয়ঙ্কর অন্ধকার জগতের বাসিন্দা যে আমার কল্পনারও অনেক অনেক ঊর্ধ্বে। সে রাতের পর থেকে জারার পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। সে এখন আর শাকিলকে ভয় পায় না, পায় না কোনো কৌতূহল। তার মনে এখন শুধু একটাই অনুভূতি, তীব্র উদ্বেগ। সে জানে না শাকিল কে, কিন্তু সে অনুভব করতে পারে শাকিল কোনো ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। অন্যদিকে রায়হান তখন ঈর্ষার আগুনে জ্বলছে। নদীর চরের সেই ঘটনার পর থেকে সে লক্ষ্য করেছে যারা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং শাকিলের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। একদিন সকালে রায়হান তার দুই বন্ধুকে নিয়ে গ্রামের চায়ের দোকানে বসে আছে। কিরে দোস্ত, মুখটা এমন গোমরা কইরে রাখছস কেন? যারা ভাবির লাগে আবার ঝগড়া হয়েছে নাকি? আরে ঝগড়া হইলে তো বুঝতাম। মেয়েটা তো আমার সাথে আজকাল কথাই বলতে চায় না। ওর মাথায় এখন খালি ওই কালা ভূতটা শাকিল, ওইটাই ঘুরে বেড়ায়। হ দোস্ত, আমিও দেখছি। যারা ভাবি তো আজকাল শাকিলরে ছাড়া আর কিছুই বোঝে না। ওলাটা কি জাদু করলো কে জানে। জাদু না কোচো, ওই ইচ্ছা কইরা যারার সামনে হিরো সাজার নাটক করতেছে, আর যারা ওই বোকা মেয়েটা সেই নাটক দেখা গলতাছে না। এটারে আর বাড়তে দেওয়া যায় না। আজকাই এই শাকিলের খেলা আমি শেষ করবো। কি করবি? এমন কিছু করবো যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আমি ওরে এমন ফাঁদে ফালামো যাতে ও এই গ্রাম ছেড়া যাইতে বাধ্য হয়, আর যারাও যেন ওর মুখ আর কোনোদিনও দেখতে না চায়। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর গ্রামের মসজিদের ইমাম সাহেব একটা ঘোষণা দিলেন। সবাই একটু শুনেন, আমাগো মসজিদের উন্নয়নের লাগা যে অনুদানের বাক্সটা রাখা ছিল, এই বাক্সটা চুরি হয়ে গেছে। এ খবরে মসজিদ উপস্থিত সবার মধ্যে একটা হইচই পড়ে গেল। কি কোন হুজুর, মসজিদের টাকা চুরি? এই কাম কোন আরামি করছে? আমি জানি না, তয় ফজরের নামাজের পরেও আমি বাক্সটা ভরা দেখছিলাম। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে রায়হান আর তার দুই বন্ধু এগিয়ে এলো। হুজুর, আমি হয়তো জানি এই কাজটা কে করতে পারে। তুমি জানো কে? আমি আজ ভোরে ফজরের আজানের একটু আগে এই রাস্তা দিয়েই যাইতেছিলাম। তখন আমি শাকিল রে মসজিদের পেছন দিয়া তাড়াঘোড়া কইরা বাহির হইতে দেখছে। ওর হাতে কাপড়ে মোড়ানো কি যেন একটা ছিল। হ হুজুর, আমিও দেখছি। আমিও রায়হানের লগে আইছিলাম। আমরা তো তখন অতটা পাত্তা দিইনি, কিন্তু অহন তো সব মিলা যেতেছে। এ কথা শোনার সাথে সাথে পুরো গ্রামের মানুষ যেন খেপে উঠল। কি শাকিল, ওই কালা পলাটা? আমি তো আগেই কইছিলাম ওই পলার নজর ভালো না। হ, শহর থেকে চুরি ডাকাতি শিখাইছে, এখন মসজিদের টাকাও ছাড়ে না। চলেন যাই, আজকে ওই চোরের একদিন কি আমার একদিন। উত্তেজিত জনতা লাঠি সোঁটা নিয়ে শাকিলের বাড়ির দিকে রওনা দিল। যারা সবাইকে তাদের বাড়ির দিকে আসতে দেখে ভয়ে আতঙ্কে জমে গেল। না না, এটা হতে পারে না। শাকিল এমন কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। শাকিল তখন তার সেই ভাঙা ঘরে চৌকির উপর বসে একটা বই পড়ছিল। বাড়ি থেকে হইচই আর চিৎকারের শব্দ শুনে সে বেরিয়ে এলো। সে দেখলো প্রায় 100-150 গ্রামের লোক তাকে ঘিরে ধরেছে। তাদের সবার চোখে মুখে তীব্র ঘৃণা আর আক্রোশ। শাকিলের বাবা ভিড় ঠেলে বেরিয়ে এসে বলেন, কি হয়েছে? কি হয়েছে? তোমরা সবাই আমার বাড়ির সামনে আইসা আমার চিল্লাইতেছ কেন? কি হয়েছে শুনতে চান? আপনার গুণধর পলাই কি করছে হেটা জিগান। ও মসজিদের টাকার বাক্স চুরি করছে। কি? আমি চুরি করিনি। চুরি করিস নাই? তাইলে ফজরের আগে তুই মসজিদের পেছনে কি করতেছিলি? আর তোর হাতে কাপড়ে মোড়ানো কি আছিল? আমি তো শুধু হাঁটতে বেরিয়েছিলাম। মিথ্যা কথা, চোর কোনোদিনও নিজের মুখে স্বীকার করে না। দেন ওরে আমাকে হাতে দেন, আমরাই আজকে ওর বিচার করব। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কয়েকজন উত্তেজিত লোক শাকিলের দিকে তেড়ে আসছিল। যারা ভিড় ঠেলে শাকিলের সামনে এসে দাঁড়িয়ে বলে, থামেন, আপনারা থামেন, ওকে কেউ হাত লাগাবেন না। যারা, তুমি এখানে কি করছো? তুমি এই চোরটার পক্ষ নিতেছ? ও চোর না, আমি জানি ও এমন কাজ করতেই পারে না। তুমি কিভাবে জানলে? তুমি কি ওর সব খবর রাখো নাকি? যারা, তুমি সরে যাও। না, আমি সরবো না। বললাম তো সরে যাও।
আমি আমারটা নিজে সামলাতে পারবো। শাকিল এবার রায়হানের দিকে ফিরল। রায়হান সাহেব, আপনার সাথে আমার 1 মিনিট একা কথা বলার দরকার। একা কেন? এখন কি আমার কাছে মাফ চাইবে নাকি? মাফ আমি চাইব না, আপনি চাইবেন সেটা তো কথা বলার পরই বোঝা যাবে। আসবেন? শাকিল কোনো উত্তরের অপেক্ষা না করে ভিড় ঠেলে বাড়ির পেছনের দিকে হাঁটতে শুরু করলো। রায়হান কিছুটা অবাক হয়ে আবার কিছুটা ভাব নিয়ে তার পিছু পিছু গেল বাড়ির পেছনে একটা বড় আম গাছের নিচে। বল কি বলবি, যা বলার তাড়াতাড়ি বল। গ্রামের মানুষ কিন্তু তোর উপর খুব ক্ষেপে আছে। আমি জানি। আচ্ছা রায়হান সাহেব, আপনার তো গাড়ির খুব শখ, তাই না? বিশেষ করে রেসিং কার। হ্যাঁ তো? আপনি কি ডার্ক ওয়েব চেনেন? ডার্ক ওয়েভ ওসব আবার কি? চেনেন না? আমার তো ধারণা ছিল আপনি চেনেন, কারণ গত মাসে দুবাই থেকে যে অবৈধভাবে একটা ল্যাম্বরগিনি অ্যাভেন্তাদোর এর পার্টস বাংলাদেশে আনা হয়েছে, সে পার্টসগুলো তো ডার্ক ওয়েবের মাধ্যমে কেনা হয়েছিল। আর সেই কেনার ট্রানজ্যাকশনটা হয়েছিল একটা বেনামি ক্রিপ্টো ওয়ালেট থেকে, যে ওয়ালেটের আইপি অ্যাড্রেস তো তুই আপনার বাবার ফ্যাক্টরির ওয়াইফাই নেটওয়ার্ক থেকে ট্রেস করা হয়েছে, তাই না? তুই তুই এসব কিভাবে জানলে? আমি অনেক কিছু জানি রায়হান সাহেব। আমি এটাও জানি এই গাড়িটা আনার জন্য আপনি সরকারকে প্রায় 2 কোটি টাকার ট্যাক্স ফাঁকে দিয়েছেন। আচ্ছা বলুন তো, এই খবর যদি এখন কাস্টম, ইন্টেলিজেন্স বা দুদকের কাছে পৌঁছায়, তাহলে আপনার আর আপনার বাবার কি হবে? না না প্লিজ, তুমি এমনটা করতে পারো না। পারি, খুব ভালোভাবে পারি। আমার শুধু একটা ফোন কল লাগবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এখন সবার সামনে গিয়ে সত্যিটা বলবেন এবং মসজিদে টাকা ফেরত দিবেন, নাকি আপনি আপনার বাবার সাথে বাকি জীবন জেলের ভিতরে কাটাতে চান? টাকা তো আমি নিয়ে নাই। টাকাটা আপনি নিয়েছেন এবং সেই টাকাটা এখন আপনারই পকেটে আছে, কারণ আপনি ভেবেছিলেন এই চুরির দায়টা আমার উপর চাপিয়ে আপনি এক দিলে 2 পাখি মারবেন, তাই না? শাকিলের তীক্ষ্ণ দৃষ্টির সামনে রায়হান আর মিথ্যে বলার সাহস পেল না। সে ভয়ে, অপমানে আর আতঙ্কে ভেঙে পড়ল। কয়েক মিনিট পর শাকিল আর রায়হান যখন ভিড়ের সামনে ফিরে এলো, তখন রায়হানের মুখটা ভয়ে সাদা। সবাই আমারে মাফ করে দেন। আমি ভুল দেখছিলাম। শাকিল মসজিদের পেছনে ছিল না। আমি হয়তো অন্য কাউরে দেখছি। আমার ভুল হইয়া গেছে। রায়হানের এই আকস্মিক পরিবর্তনে গ্রামের সবাই, বিশেষ করে যারা হতবাক হয়ে গেল। কি কমিয়া, একটু আগে না তুমি কইলা? না আমি ভুল কইছি। আর মসজিদের টাকা ওই ঝোপের মধ্যে পইরা আছে। আমি হয়তো ফালা রাখছিলাম। রায়হান কোনো মতে একটা মিথ্যে বলে ভিড়ের মধ্য থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেল। সবাই যখন ছোপের দিকে ছুটল, তখন যারা স্তব্ধ হয়ে শুধু শাকিলের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না এই কয়েক মিনিটে ওই আম গাছের নিচে এমন কি হলো যে বাঘের মতো গর্জন করা রায়হান একটা ভেজা বিড়ালের মতো পালিয়ে গেল। শাকিল তাকে কি বলেছিল? তার কাছে রায়হানের এমন কি গোপন তথ্য আছে যা দিয়ে সে তাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে? যারার মনে হলো সে শাকিলের যে রূপটা দেখেছে তা হয়তো বিশাল এক বরফখণ্ডের চূড়া মাত্র। এর নিচে যে কত বড় বড়, কত ভয়ঙ্কর এক জগৎ লুকিয়ে আছে তা হয়তো সে কোনোদিনও জানতে পারবে না। এ ঘটনার পর রায়হান আর জারার আশেপাশে আসার সাহস দেখায়নি। পুরো গ্রামে শাকিলকে নিয়ে এখন এক নতুন রহস্য। কেউ তাকে ভয় পায়, কেউ সমীহ করে, কিন্তু একমাত্র যারা, সেই শুধু সত্যটা জানার জন্য ছটফট করতে থাকে। শাকিলের প্রতিটা নীরবতা, প্রতিটা শান্ত চাহনি তার কাছে এখন হাজারো প্রশ্নের জন্ম দেয়। এক নির্জন দুপুর, যারাদের বাড়ির সবাই পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে। যারা ইচ্ছে করে যায়নি, সে জানতো শাকিলও বাড়িতে একা। এটাই সুযোগ। যারা সোজা শাকিলের সে পুরনো ভাঙা ঘরটার দরজায় এসে দাঁড়ালো। শাকিল তখন চৌকিতে বসে তার সেই পুরনো বাটন ফোনটা খুলে ভেতরের সার্কিট নিয়ে কি যেন একটা কাজ করছিল। আসতে পারি? যারা, তুমি এখানে? কেন আসতে পারি না? নাকি তোমার এই রাজপ্রাসাদে আমার মতো সাধারণ মানুষ প্রবেশ নিষেধ? না তা না, কিন্তু মামি কই? ওনারা কেউ বাড়িতে নেই। মানে হলো আজ আমি তোমার মামাতো বোন বা রায়হানের হবু স্ত্রী। কোনো পরিচয় নিয়ে আসেনি। আমি এসেছি শুধু একজন সাধারণ মেয়ে হিসেবে, যে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে এসেছে। কি প্রশ্ন? তুমি কে শাকিল? আমি কে মানে? আমি তো শাকিল, আমেনা বেগমের কালাপোলা। আর তো কোনো পরিচয় আমার নেই। নাটক করো না শাকিল, আমার সাথে অন্তত নাটক করো না। আমি হয়তো তোমার মতো বুদ্ধিমান নই, কিন্তু আমি বোকাও নই।
আমি জানি তুমি যা দেখাও তুমি তা নও। কি দেখাই আমি? আমি তো একজন সাধারণ বেকার ছেলে, সারাদিন টই টই কুইরা ঘুরে বেড়াই। এই তো আমার পরিচয়। তাই একজন সাধারণ বেকার ছেলে, সে কি কোনো যন্ত্রপাতি ছাড়াই একটা নষ্ট ইঞ্জিন ঠিক করে ফেলতে পারে? সে কি রাতের অন্ধকারে জঙ্গল চিনে জিপিএসের চেয়েও নির্ভুলভাবে পথ দেখাতে পারে? সে কি একটা ভাঙা ম্যাকবুককে 1 ঘন্টা সরিয়ে ফেলতে পারে, যা শহরের সেরা ইঞ্জিনিয়ারও পারে না? আমি তো কইছি আমি ইউটিউব দেখে। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। ইউটিউব দেখে এসব করা যায় না। আর রায়হানের ব্যাপারটা, তুমি তুমি ওকে এমন কি বলেছিলে যে ও সবার সামনে নিজের দোষ স্বীকার করে নিল? ওর মতো একটা অহংকারী ছেলে। আমি ওকে কিছুই বলিনি, ও হয়তো নিজের ভুল বুঝতে পেরে। শাকিল প্লিজ আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি কিচ্ছুই জানো না। শাকিল চুপ করে রইল। সে জারার চোখের দিকে তাকাতে পারছিল না। জারা এবার গলাটা নরম করে শাকিলের খুব কাছে এসে বলে, আর সেই রাতের ফোন কল, তুমি তুমি কার সাথে কথা বলছিলে শাকিল? ক্যাপ্টেন, ইতিহাস, আলফা 6, দ্য শ্যাডো, এরা কারা? প্যাকেজে বাকি 01 মানে কি? এই নামগুলো শোনার সাথে সাথেই শাকিলের পুরো শরীরটা যেন জমে বরফ হয়ে গেল। তার শান্ত নিয়ন্ত্রিত মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। তুমি? হ্যাঁ, আমি শুনেছি, আমি সব শুনেছি। আর শুধু তাই নয়, যারা তখন ফোনটা বের করে সেই পুরনো ছবির পেছনের কোডের ছবিটা দেখায়, সাথে রনির পাঠানো মেসেজটাও। এই কোডটার মানে কি শাকিল? -6? এটা নাকি স্পেশাল ফোর্সের কোনো গোপন ইউনিটের কোড নেম? তুমি কি আর্মির লোক শাকিল? সব প্রমাণ, সব প্রশ্ন একসাথে শাকিলকে আক্রমণ করলো। সে বুঝতে পারছিল তার ছদ্মবেশের দেয়ালটা আজ ভেঙে পড়তে চলেছে। তুমি তুমি যা শুনছো, যা দেখেছো, সব ভুলে যাও যারা, প্লিজ। এটাই তোমার জন্য ভালো হবে। কি করে ভুলবো? তুমি বলো, কি করে ভুলবো? যে ছেলেটাকে আমি ছোটবেলা থেকে কালো, অযোগ্য বলে অপমান করে এসেছি, সেই ছেলেটাই হয়তো হয়তো দেশের জন্য নিজের জীবনটা বাজি রেখে লড়ছে। আর আমি না জেনেই। কে কিসের জন্য লড়ছে সেটা নিয়ে তোমার ভাবতে হইব না। তুমি যা ভাবতেছো সেরকম কিছুই না। আমি আমি কোনো আর্মির লোক না। তাহলে তুমি কে? আমি আমি একটা প্রতারক, একটা মিথ্যাবাদী। আমি হয়তো কোনো সন্ত্রাসী দলের সদস্য। হইতে পারে না? না, পারে না। আমি তোমার চোখ দেখেছি শাকিল। ওই চোখে দেশের জন্য মায়া আছে, মানুষের জন্য ভালোবাসা আছে। ওই চোখ কোনো সন্ত্রাসীর হতেই পারে না। তুমি আমার সম্পর্কে কি জানো? হ্যাঁ, কি জানো তুমি? তুমি তো শুধু আমার বাইরের রংটা দেখেছো। তুমি তো কোনোদিনও আমার ভেতরের দেখার চেষ্টাই করো নাই। আমি কালা, আমি অযোগ্য, আমি বেকার, আর এটাই আমার পরিচয়। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। শাকিল, তুমি তুমি কেন এমন করছো? কেন তুমি সবটা লুকাচ্ছ? কারণ কোনো সত্যি নেই। তুমি যা ভাবতেছো সব তোমার মনের ভুল। তুমি একটা সিনেমার গল্প বানাইতেছো। বাস্তবে এমন কিছুই হয় না। বাস্তবে আমি একজন সাধারণ চাকরি হারানো কালা একটা ছেলে, যার কোনো ভবিষ্যৎ নেই। আর তুমি হলে বড় লোকের সুন্দরী মাইয়া। তোমার লগে আমার কোনো তুলনা চলে? তুমি আমার নিয়ে এত বাইবা নিজের সময়টা নষ্ট করতেছো কেন? কারণ আমি। কারণ কি? তোমার আমার জন্য মায়া হইতেছে, করুণা হইতেছে? আমার ওইসবের কোনো দরকার নেই। যাও তুমি এখান থেকে, আমারে আমার মতো থাকতে দাও। না, এটা মায়া না শাকিল, এটা ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি। জারার এমন অকপট স্বীকারোক্তিতে শাকিলের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। যে কথাগুলো শোনার জন্য সে হয়তো মনে মনে অপেক্ষা করছিল, আজ সেই কথাগুলোই তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে। ভালোবাসা? তুমি তুমি আমারে ভালোবাসো? যে ছেলেটাকে তুমি ছোটবেলা থেকে কালু খাইল্লা বলে ডাইকে আইছো, যার পাশে দাঁড়াইতেও তোমার লজ্জা লাগে, তুমি তারে ভালোবাসো? এর থেকে বড় জোকস আমি আমার জীবনও শুনে নাই। শাকিল প্লিজ। না, কোনো প্লিজ না। তুমি আসলে আমার ভালোবাসা না যারা। তুমি ভালোবাসো আমার রহস্যটারে। তুমি আমারে জয় করতে চাও, কারণ আমি হয়তো প্রথম বলা যে তোমার কথায় উঠে বসে না। এইটা তোমার ভালোবাসা না, এটা তোমার জেদ, তোমার অহংকার। না, এটা জেদ না। এইটাই জেদ, আর আমি তোমার জেদের শিকার হতে রাজি না। যাও যাও তুমি রায়হানের কাছে। ওই তোমার যোগ্য, হীরা দিয়ে বাঁধানোর জীবন তোমার। আমার মতো কয়লার লোকে তোমার মানায় না। যাও।
শাকিল প্রায় চিৎকার করে কথাগুলো বলল। তার চোখ দুটো লাল হয়ে গেছে। জারার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারল না। সে কাঁদতে কাঁদতে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। যারা চলে যাওয়ার পর শাকিল ধপ করে চৌকির উপর বসে পড়ল। তার সেই রাগী কঠোর মুখটা মুহূর্তেই বদলে গেল। সে দুই হাতে মুখ ঢেকে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল। নিজে নিজে বলে, আমি খুবই দুঃখিত যারা, আমি খুবই দুঃখিত, কিন্তু তোমাকে আমার এই ভয়ঙ্কর পৃথিবী থেকে দূরে রাখতেই হইব। আমিও যে তোমাকে ভালোবাসি। জারার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়ার পর শাকিল যেন আরও বেশি নীরব, আরও বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে। সে এখন সারাদিন তার ভাঙা ঘরেই কাটায়, খুব একটা বাইরে বেরোয় না, কিন্তু তার কান আর চোখ আগের চেয়েও 1000 গুণ বেশি সতর্ক। সে জানে তার নিষ্ক্রিয়তার শত্রুকে আরও কাছে টেনে আনবে। শাকিল তার পুরনো বাটন ফোনে কথা বলছে। ইমতিয়াজ, আর ইউ শিওর? হ্যাঁ শাকিল, আমাদের ইন্টেল শতভাগ নিশ্চিত। দ্য শ্যাডো ওরফে রায়হান, সে তার নিজস্ব ক্লিনার টিমকে ঢাকায় নিয়ে এসেছে। 3 জন বিদেশি মার্সেনারি। ওরা সাধারণ কোনো গুন্ডা নয় শাকিল, ওরা পেশাদার হত্যাকারী। আমি জানি, আমি ওদের প্রোফাইল দেখেছি। এক্স স্পেড স্ন্যাচ। তার মানে রায়হান আমার পরিচয় নিয়ে সন্দিহান। ও আর রিস্ক নিতে চাইছে না। আমারও তাই মনে হচ্ছে। ও হয়তো তোমাকে চিরতরে সরে দেওয়ার জন্যই ওদের হায়ার করেছে। শাকিল, সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল। আমি ব্যাকআপ পাঠাবো? না, কোনো ব্যাকআপ আসবে না। যদি ওরা বুঝতে পারে আমি আর্মির লোক, তাহলে রায়হান আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আর ডার্টি বমের লোকেশন আমরা কোনোদিনও খুঁজে পাবো না। আমাকে একাই খেলতে হবে। কিন্তু শাকিল, 3 জন এক্স স্পেশনাইজের বিরুদ্ধে তুমি একা? শুধু একটা কাজ করো, যারার বাড়ির চারপাশে আমাদের যে অদৃশ্য নিরাপত্তা বলয়টা আছে, ওটাকে সর্বোচ্চ অ্যালার্টে রাখো। আমার মন বলছে রায়হান আজ রাতেই কোনো একটা চাল চালবে। ও জানে যারা আমার দুর্বলতা। গভীর রাত, পুরো জয় সিদ্ধি গ্রাম যখন ঘুমে আচ্ছন্ন, তখন 3টা কালো ছায়া নিঃশব্দে জারার বাড়ির দিকে এগোতে থাকে। তাদের উদ্দেশ্য শাকিলের ঘর নয়, সরাসরি জারার বাড়ি। রায়হান তাদের নির্দেশ দিয়েছে জারা এবং তার পরিবারকে জিম্মি করতে। সে দেখতে চায় শাকিল কি সত্যি একজন সাধারণ অপদার্থ ছিল, নাকি তার আড়ালে অন্য কেউ আছে। দরজা ভাঙার শব্দে জারার বাবা মা এবং জারা সবাই ঘুম থেকে জেগে ওঠে। কে ওখানে? কিছু বোঝার আগে মুখোশধারী 3 জন লোক ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। পাশের ঘরে শাকিল শব্দ শুনে বিছানা থেকে লাফিয়ে ওঠে। তার চোখ দুটো অন্ধকারেও হিংস্রভাবে জ্বলে ওঠে। সে জানলার ফাঁক দিয়ে যা দেখা আর দেখে নেয়। তার গোপন কমিউনিকেটরে ফিসফিস করে বলে, ইমতিয়াজ, গুড রেড অ্যাটাক ডিয়ার ইনসাইড। যারার বাড়িতে ড্যামিট, রায়হান ও যারাকে টুপ হিসাবে ব্যবহার করতে চাইছে। শাকিল আর এক মুহূর্তও দেরি করে না। সে তার চোখের নিচ থেকে একটা কালো ব্যাগ বের করে। ভেতর থেকে বের করে আনে তার কমব্যাট নাইফ, একটা গ্লক 19 পিস্তল আর কয়েকটা স্মোক গ্রেনেড। জারার ঘরে তখন নারকীয় পরিস্থিতি। এক সৈন্য জারার মাথায় পিস্তল ঠেকিয়ে রুশ উচ্চারণে বলে, ডোন্ট স্ক্রিম, জাস্ট টেল আস ওয়্যার ইজ শাকিল। আমি জানি না শাকিল কোথায়। ডোন্ট লাই, উই নো হি ইজ হিয়ার, কল হিম। হঠাৎ করে ঘরের সব আলো দপ করে নিভে গেল। পুরো বাড়িটা নিকশ কালো অন্ধকারে ডুবে গেল। শাকিল বাইরের মেইন সুইচ অফ করে দিয়েছে। সন্ত্রাসীরা কিছু বোঝার আগেই ঘরের জানলা ভেঙে 2টো স্মোক গ্রেনেড এসে পড়ল ঘরের ভেতরে। মুহূর্তের মধ্যে ঘরটা ঘন ধোঁয়ায় ভরে গেল। আর সেই ধোঁয়ার আড়াল হতেই যেন এক অদৃশ্য ছায়ার মতো ঘরের ভিতরে প্রবেশ করলো শাকিল। পরের কয়েকটা মুহূর্ত ছিল এক ভয়ঙ্কর নিঃশব্দ মৃত্যুর খেলা। যারা আর তার বাবা মা শুনতে পাচ্ছিল শুধু চাপা আর্তনাদ, ধস্তাধস্তির শব্দ আর হাড় ভাঙার আওয়াজ। তারা কিছুই দেখতে পারছিল না। 1 মিনিট পর যখন ধোঁয়াটা কিছুটা হালকা হয়ে এলো, তখন তারা দেখলো ঘরের মেঝেতে 3 জন মুখোশধারী লোক নিস্তেজ হয়ে পড়ে আছে। আর তাদের মাঝখানে বিজয়ীর মতো দাঁড়িয়ে আছে শাকিল। তার হাতে তার কমব্যাট নাইফ। তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। তার সে অপদার্থ কালো রূপের কোনো চিহ্নই নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক শীতল রক্তের ছোত্থা। তুমি কি আছো যারা? যারা কোনো উত্তর দিতে পারল না। সে ভয়ে, বিস্ময়ে আর এক অজানা আতঙ্কে তার জীবনের সবচেয়ে পরিচিত অথচ আজ সবচেয়ে অচেনা মানুষটার দিকে তাকিয়ে রইল। শাকিল দ্রুত এগিয়ে গিয়ে পড়ে থাকা একজন সন্ত্রাসীর কানের ডিভাইসটা খুলে নিল। সে জানতো পাশ থেকে রায়হান সব কিছু শুনছে। হ্যালো রায়হান, আর শুড আই সে দ্য শ্যাডো? তুই হ্যাঁ আমি। তোর পাঠানো 3 জন ক্লিনার এখন পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করছে। তোর চালটা খুব ভালো ছিল রায়হান, কিন্তু তুই একটা ভুল করে ফেলেছিস। কি ভুল? তুই বাঘের কাছে হাত ঢুকে দিয়েছিস। তুই যারার গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছিস। তুই আসলে কে? আমি হলাম তোর নিয়তি, তোর অন্ধকার সাম্রাজ্যের শেষ অধ্যায়। খেলাটা তো তুই শুরু করেছিস রায়হান, কিন্তু শেষটা আমিই লিখবো।
খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হচ্ছে সামনাসামনি। শাকিল ডিভাইসটা মাটিতে ফেলে বুড় দিয়ে পিষে দিল। সে জারার দিকে ফিরল। যারা তখনও ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে হাজারো প্রশ্ন। যারা আমি তুমি তুমি কে? শাকিল কোনো উত্তর দিল না। সে শুধু তার রক্তমাখা হাতটা দিয়ে আলতো করে জারার গাল থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা জল মুছে দিল। কিছুক্ষণ পর জারার বাড়িতে তখন পিনপাতর নীরবতা। মেঝেতে পড়ে আছে 3 জন সন্ত্রাসী নিথর দেহ। জারার বাবা মা ভয়ে আতঙ্কে সোফায় জমে গেছেন। আর যারা সে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, তার দৃষ্টি স্থির শাকিলের দিকে। শাকিল তার কমিউনিকেটরে কথা বলছে। ইমতিয়াজ, হোয়াটস দ্য সিচুয়েশন? ইমতিয়াজ কমিউনিকেটরে। উই আর অলমোস্ট দেয়ার শাকিল, 5 মিনিটস। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু এখনকার পরিস্থিতি ক্লিনিং টিমের সাথে একটা মেডিকেল টিমও পাঠাও। আমার মামা মামি খুব শকড। ওকে, ডোন্ট ওয়ারি। শাকিল কমিউনিকেটরটা অফ করে জারার দিকে ফিরল। যারা, তুমি মামা মামিকে নিয়ে ভেতরের ঘরে যাও, এখানে থাকার দরকার নেই। ওরা ওরা কারা ছিল শাকিল? আর তুমি তুমি এখন কোনো প্রশ্ন নয় যারা, প্লিজ যা বলছি তাই করো। না, আজ আজ সব প্রশ্নের উত্তর না নিয়ে আমরা কোথাও যাব না। কে কে তুমি বাবা? তুমি কি আমাকে শাকিল? মামা আমি। শাকিল কথা শেষ করার আগেই বাইরে তীব্র গতির কয়েকটা জিপ আর মিলিটারি ট্রাক এসে থামার শব্দ হলো। মুহূর্তের মধ্যে কালো কমব্যাট ইউনিফর্মে সশস্ত্র একদল কমান্ডো পুরো বাড়িটা ঘিরে ফেলল। কমান্ডোদের নেতৃত্বে দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন ক্যাপ্টেন ইমতিয়াজ। শাকিলের সামনে এসে একটা কড়া স্যালুট করে বললেন, ক্যাপ্টেন শাকিল স্যার, রিপোর্ট। 3 হোস্টাইলস নিউট্রালাইজড ক্যাপ্টেন, সিভিলিয়ানস আর সেফ। দ্য শেডোর পরিচয় কনফার্মড, রায়হান চৌধুরী। গুড জব স্যার, ক্লিনিং টিম ইজ অন দ্য ওয়ে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে জারার বাবা মা যেন তাদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ক্যাপ্টেন শাকিল স্যার? ইমতিয়াজের এই সম্বোধনটা তাদের কাছে, তাদের কানে যেন বজ্রপাতের মতো লাগলো। আর যারা, সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শাকিলের দিকে। তার অপদার্থ কালো ভাইটা, সে একজন আর্মি ক্যাপ্টেন। ঠিক তখনই শাকিলের বাবা মা হইচই শুনে ভয় পেয়ে তাদের বাড়ি থেকে ছুটে গেলেন। কি হয়েছে? এত আর্মি পুলিশ কেন আমাগো বাড়িতে? যারা মা, তোরা ঠিক আছিস তো? শাকিল, ওই শাকিল, তুই কই? তারা ভেতরেই ঢুকে ঘরের ভয়ঙ্কর অবস্থা আর শাকিলকে ওই কমান্ডোদের মাঝখানে দেখে স্তব্ধ হয়ে গেলেন। এসব কি তুই করছস? তুই কি মানুষ খুন করছস? আমি তো আগেই জানতাম এই পোলা কোনো না কোনো কুকীর্তি কইরা আইছে। অহন পুলিশ থইরা লইয়া যাইব। চাচা চাচি, আপনারা শান্ত হন। আপনারা তো জানেন না, কিন্তু আপনাদের এই ছেলে ও কোনো অপরাধী নয়। তাইলে এগুলো কি? আপনাদের এই ছেলে ক্যাপ্টেন শাকিল আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল অ্যাক্টিভিটিস ডিভিশনের একজন সিক্রেট কমান্ড অফিসার। আরও গত 5 বছর ধরে নিজের জীবন বাজি রেখে দেশের জন্য এক ভয়ঙ্কর গোপন মিশনে কাজ করেছে। ক্যাপ্টেন শাকিল আহমেদ, এই পরিচয়টা যেন একটা পারমাণবিক বোমার মতো ফাঁটল। শাকিলের বাবা মা, মামা মামি সবাই বাকরুদ্ধ, হতভম্ব। কি কইলেন? আমার পোলা আর্মি অফিসার? না, এটা হতেই পারে না। আমার কালা পোলা, ও তো মা, আমি তোমার সেই কালা অপয়া পোলা, যে পোলার চেহারা দেখে তুমি কোনোদিনও আদর করো নাই, যে পোলারে তুমি অলক্ষণে বইলা সবসময় দূর কইরা সরায় রাখছো। বাবা, আমি তোমার সেই অপদার্থ ছেলে, যার কোনো ভবিষ্যৎ নেই বইলে তুমি আমার পড়ালেখার খরচটাও দিতে চাও নাই। শাকিল বাবা, আমার মনে আছে বাবা, সব মনে আছে। যেদিন আমি আর্মির ফাইনাল সিলেকশনে চান্স পাইলাম, সেদিন আমি তোমারে ফোন করেছিলাম। আমি কইছিলাম বাবা, আমি অফিসার হয়ে গেছি। আর তুমি উত্তরে কি কইছিলা মনে আছে? তুমি কইছিলা তোর মতো কালা পোলারে আর্মিতে কে নেবে? তুই নিশ্চয়ই কোনো পিয়নের চাকরি পাইছস। আমার মান সম্মান ডুবাইস না। শাকিলের কথাগুলো শুনে তার বাবা মা মুখটা লজ্জায়, অপমানে আর তীব্র এক অনুশোচনায় কালো হয়ে গেল। বাবা, আমার মানিক, আমি তো। থাক মা, আর কিছু কইতে হইব না। তোমরা আমারে যা দিচ্ছ হয়তো এটা আমার প্রাপ্য ছিল। ওই অপমান, ওই অবহেলা, ওইগুলাই আমারে আজকের এই ক্যাপ্টেন শাকিল বানাইছে। ওইগুলোই আমারে শিখাইছে মানুষের পরিচয় তার চামড়ার রঙে না, তার কর্মে। শাকিল এবার জারার দিকে ফিরল। যারা তখনও দেয়ালের সাথে হেলান দিয়ে কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। আর তুমি যারা, তুমিও তো কোনোদিন ভুল ছিল না। তুমি ঠিকই কইছিলা আমার মতো ছেলেদের জন্য ভালো কিছু
করা খুবই কঠিন, আসলে খুব কঠিন। নিজের পরিবার, নিজের ভালোবাসা সব কিছু থেকে দূরে থেকে একটা মিথ্যা পরিচয় নিয়ে বাইসে থাকা আসলে খুব কঠিন। শাকিল, আমি আমি আমার উপর রাগ কইরো না প্লিজ। আমি আমি তোমার ইচ্ছা করে কষ্ট দিয়েছি, তোমারে আমার কাছ থেকে দূরে সরাইয়া দেওয়ার লাইগা আমি বাধ্য আছিলাম, কারণ আমি জানতাম দ্য শেডুর নজর তোমার উপর পড়ব। আমি আমি শুধু তোমার নিরাপদ রাখতে চাইছিলাম। দ্য শ্যাডো, রায়হান? রায়হানি দ্য শেডু। ওর বাবার ব্যবসার আড়ালে এক বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক চালায়। আর গ্রামের পাশের ওই পরিত্যক্ত ফ্যাক্টরি, ওটা কোনো সাধারণ ফ্যাক্টরি না, ওখানে ও একটা ডার্টি বম বানানোর চেষ্টা করতেছিল, যা দিয়ে ও পুরো এলাকাটাকে। কি? আমার মিশন ছিল ওকে হাতে নাতে ধরা, ওর পুরো নেটওয়ার্কটাকে ধ্বংস করা। আর সেই জন্যই আমাকে এই অপদার্থ বেকার শাকিল হইয়েই ওর চোখের সামনে থাকতে হয়েছিল, ওর প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতে হয়েছিল। সবাই স্তব্ধ হয়ে শাকিলের কথা শুনছিল। যে ছেলেটাকে তারা এতদিন ধরে বোঝা মনে করে এসেছে, সেই ছেলে কিনা তাদের সবাইকে, পুরো গ্রামকে এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বাজিতে রেখেছিল। আমেনা বেগম ছুটে এসে শাকিলকে জড়িয়ে ধরে। আমার বাবা, আমার সোনা, আমারে আমারে তুই মাফ কইরা দে বাবা। আমি আমি তোরে চিনতে পারি নাই। আমি খুব খুব অন্যায় করছি তোর উপর। আমি তোর বাপ হওয়ানোর যোগ্য না শাকিল। আমারে তুই। শাকিল কিছু না বলে চুপ রইল। সে রাতের পর শাকিলের পৃথিবীটা বদলে গেছে, কিন্তু তার মিশন তখনও শেষ হয়নি। তার পরিবার তাকে ফিরে পেয়েছে, কিন্তু তাদের চোখে এখনো ভয় আর বিস্ময়। যারা সে এখন শাকিলের প্রতিটা নিঃশ্বাসকেও যেন আগলে রাখতে চায়। পরদিন সকালে শাকিল তার কমান্ডো ইউনিটের অস্থায়ী বেস ক্যাম্পে বসেছিল, যা গ্রামের স্কুলের ভেতরে স্থাপন করা হয়েছে। সে তার টিমের সাথে চূড়ান্ত অভিযানের পরিকল্পনা করছিল। রায়হানের ফ্যাক্টরিটা চারদিক থেকে ঘিরে ফেলতে হবে, কিন্তু কোনো অ্যাকশন নয় যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি। ও খুব দ্রুত, ও নিশ্চয়ই বুঝতে পেরেছে ওর পরিচয় ফাঁস হয়ে গেছে। ও এখন মরিয়া হয়ে কিছু একটা করার চেষ্টা করবে। তোমার কি মনে হয় ও এখন কি করতে পারে? ওর হাতে দুটো অপশন, এক পালানোর চেষ্টা করা, দুই ডার্টি বমটা বিস্ফোরণ ঘটানো। ও জানে ও ধরা পড়লে ওর মৃত্যু নিশ্চিত, তাই যাওয়ার আগে ও চাইবে সর্বোচ্চ ধ্বংসযোগ্য ঘটাতে। ঠিক তখনই শাকিলের স্যাটেলাইট ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার লেখা। শাকিল ইশারায় সবাইকে চুপ করতে বলল। হ্যালো, আবার খুলি ক্যাপ্টেন শাকিল, নাকি কালা শাকিল বললেই বেশি খুশি হবে? তোর সাহসের তো প্রশংসা করতেই হয় রায়হান। ধরা পড়ার পরও তুই আমাকে ফোন করার সাহস দেখাচ্ছিস? খেলা তো এখনো শেষ হয়নি শাকিল, বরং সবেমাত্র শুরু হয়েছে। তুই হয়তো আমার কয়েকটা সৈন্যকে মেরেছিস, কিন্তু আমার রানী, সে তো এখন আমার হাতে। কি চাস তুই? যা আমি সব সময় চেয়ে এসেছি, যারা আর আর আমার পালানোর জন্য একটা নিরাপদ রাস্তা। তুই যদি চাস যারা বেঁচে থাকুক, তাহলে তুই তোর সব সৈন্য সরিয়ে নিবি, আর আমাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার দিবি। তুই কি সত্যি ভাবছিস আমি তোর এই ফালতু হুমকিতে ভয় পাবো? তুই যারা কোনো ক্ষতি করতে পারবি না রায়হান, কারণ তুই ওকে ভালোবাসিস। ভালোবাসা? তুই এখনো ভালোবাসার স্বপ্ন দেখছিস শাকিল? আমি যারাকে ভালোবাসি না, আমি ওকে চাই। ও আমার ট্রফি, আমার অহংকার। আর আমি যদি ওকে না পাই, তাহলে আর কাউকেই পেতে দিব না, এমনকি তোকেও না। শাকিল নিশ্চুপ। কি হলো, চুপ করে গেলি কেন? ভয় পাচ্ছিস? ভয় পাওয়ারই কথা, কারণ যারা ও এখন আমার সাথেই আছে এই ফ্যাক্টরির ভেতরে, আর আমার আঙ্গুলের নিচে আছে টয়টি বোমের ডেটোনেটর। তোর হাতে সময় মাত্র 1 ঘন্টা। হয় তুই আমার দাবি মেনে নিবি, আর নয়তো এই পুরো গ্রাম, তোর পরিবার আর তোর ভালোবাসার চারা সহ সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে। ফোনটা কেটে গেল। শাকিল, এটা কি সত্যি যারা? ড্যামিট, আমি এত বড় ভুলটা করলাম কি করে? আমি তো ওর বাড়ির চারপাশে নিরাপত্তা দিয়েছিলাম, ও ফ্যাক্টরিতে গেল কি করে? শাকিল দ্রুত তার ট্যাবলেটে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। সে দেখলো যারা কাউকে কিছু না বলে একাই বাড়ি থেকে বেরিয়ে রায়হানের ফ্যাক্টরির দিকে গেছে। পাগল মেয়েটা, ও নিশ্চয়ই আমার সাথে কথা বলার জন্য ওখানে গেছে। যারার বোকামি আর নিজের অসতর্কতার যন্ত্রণায় শাকিলের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। শাকিল এখন কি করবে? আমাদের হাতে মাত্র 1 ঘন্টা, আর ওর হাতে চারা। সময় 1 ঘন্টা নয় ইমতিয়াজ, সময় মাত্র 10 মিনিট। প্ল্যান বি অ্যাক্টিভেট করো। প্ল্যান বি? কিন্তু শাকিল ওটা তো। আমি যা বলছি তাই করো। আই উইল গো ইন অ্যালোন। তুমি একা যাবে? পাগল হয়ে গেছো? এটা আমার লড়াই ইমতিয়াজ, আমি শুরু করেছিলাম, আমি শেষ করব।
তুমি শুধু আমার সিগন্যালের জন্য অপেক্ষা করবে। রাসায়নিক কারখানা, একটা বিশাল অন্ধকার ঘরের মাঝখানে জারাকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে একটা চেয়ারে বসে আছে রায়হান, তার হাতে একটা ছোট রিমোট কন্ট্রোল। তুই 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 একটা জানোয়ার রায়হান, তুই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছিস। দেশ কে দিয়েছে আমাকে এই দেশ? আমি আমার যোগ্যতা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে নিজের সাম্রাজ্য করেছি। আর তোর ওই কালা প্রেমিক, ও কি করেছে? ও শুধু আমার সব কিছু কেড়ে নিতে এসেছে, কিন্তু আমি ওকে জিততে দিব না। ও তোর মতো শয়তান নয়, ও একজন হিরো। হিরো? দেখা যাবে তোর হিরো তোকে বাঁচাতে আসে নাকি নিজের জীবনটা বাঁচায়। ঠিক তখনই কারখানার বিশাল শাটার গেটটা একটা বিকট শব্দ করে খুলে গেল। দরজায় পড়ন্ত বিকেলের আলোয় বিপরীতে একা দাঁড়িয়ে আছে শাকিল। তার পরনে কমান্ডো ইউনিফর্ম, কিন্তু হাতে কোনো অস্ত্র নেই। আমি এসে গেছি রায়হান, এবার অন্তত মেয়েটাকে ছেড়ে দে। ওয়েলকাম ক্যাপ্টেন শাকিল, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় ভেতরে আয়। শাকিল, না, তুমি তুমি এখানে কেন এসেছো? চলে যাও। তোমাকে একা ফেলে চলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি যারা। আহা কি প্রেম! যাই হোক, আমার হেলিকপ্টার কই? আসছে, কিন্তু তার আগে তোকে এই বোমাটা নিষ্ক্রিয় করতে হবে। আমি কি বোকা? আগে আমি নিরাপদে এখান থেকে বের হব, তারপর বোমা। আর যারা, ও আমার সাথেই যাবে, আমার ইন্স্যুরেন্স হিসেবে। না, যারা এখানেই থাকবে। তাহলে তোকে ওইখানেই মরতে হবে। রায়হান রিমোটের বাটনটা চাপতে যাবে, ঠিক সেই মুহূর্তে কারখানার ছাদের কাঁচ ভেঙে দড়ি দিয়ে নেমে এলো শাকিলের পুরো কমান্ডো ইউনিট। তারা চোখের পলকে রায়হানের বাকি লোকদের ঘিরে ফেলল। কি? তুই তুই তো একা? বলছিলাম না রেহান, তুই একটা ভুল করেছিস। তুই বাঘের কাছে হাত দিয়েছিস, কিন্তু তুই এটা জানতি না যে বাঘ কখনো একা শিকার করে না। রায়হান বুঝতে পারলো সে ফেসে গেছে। সে মরিয়া হয়ে শেষ চেষ্টা হিসেবে জারার দিকে পিস্তল তাক করলো। কেউ এক পাও আগাবি না, নইলে আমি ওকে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই একটা গুলির শব্দ হলো। রায়হানের হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তার হাতে গুলি লেগেছে, আর গুলিটা করেছে জারা। সে কোনো এক ফাঁকে মাটিতে পড়ে থাকা এক সন্ত্রাসীর পিস্তলটা তুলে নিয়েছিল। পিস্তলটা রায়হানের দিকে তাক করে কাঁপতে কাঁপতে বলে, তোর খেলা শেষ রায়হান। রায়হান যন্ত্রণায় আর বিস্ময়ে জারার দিকে তাকিয়ে রইল। যে মেয়েটাকে সে ট্রফি ভেবেছিল, সে মেয়েটাই আজ তার পরাজয়ের কারণ হলো। শাকিল ছুটে এসে রায়হানকে কাবু করে ফেলল। ইমতিয়াজ আর তার টিম বোমাটা নিষ্ক্রিয় করতে লেগে গেল। সব কিছু শেষ হওয়ার পর শাকিল জারার সামনে এসে দাঁড়ালো। জারা তখনও পিস্তলটা হাতে নিয়ে কাঁপছে। শাকিল আলতো করে জারার হাত থেকে পিস্তলটা নিয়ে বলল, ইটস ওভার যারা, সব শেষ। আমি আমি জারার কোনো কথা না বলে শাকিলকে জড়িয়ে ধরল। সে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল। কয়েকদিন পর জয়সিদ্ধি গ্রাম। শাকিলের বাবা মা আর মামা মামি সবাই শাকিলের কাছে তার প্রতি করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়েছে। শাকিল তাদের ক্ষমা করে দিয়েছে। শাকিল যখন তার নতুন মিশনে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন জারা তার সামনে এসে দাঁড়ালো। চলে যাচ্ছ? যেতে তো হবে, দায়িত্ব। আবার আবার কবে আসবে? কেন? আমার মতো কালা অযোগ্য ছেলের জন্য কি তোমার মন খারাপ করবে? জারা শাকিলের শার্টের কলারটা ধরে তার খুব কাছে এসে বলল, যদি বলি করবে, যদি বলি এই কালো ছেলেটাই আমার পুরো পৃথিবী জুড়ে আছে, তাহলে তাহলে কি তুমি থেকে যাবে? থেকে তো আমি সারা জীবনই থাকতে চাই যারা, কিন্তু কিন্তু কি? আমার এই ঝুঁকিপূর্ণ জীবনে তুমি কি মানিয়ে নিতে পারবে? আমি আমি তো গুলি চালাতেও শিখে গেছি। আমার মনে হয় তোমার চেয়ে ভালো বডিগার্ড আমিই হতে পারবো। থাকলে একটা। শাকিল জারাকে তার বুকের গভীরে টেনে নিল। আমি জানি না আমি কবে ফিরবো, কিন্তু আমি কথা দিচ্ছি আমি ফিরবো শুধু তোমার জন্য। আমি আমি তোমার অপেক্ষায় থাকবো ক্যাপ্টেন শাকিল। আর আমি আমি তোমার অপেক্ষায় থাকবো, আমার সাহসী জেদি অহংকারী বউ। তাদের ভালোবাসার গল্পটা হয়তো গতানুগতিক ছিল না, কিন্তু অবহেলা, অপমান আর বিপদের মধ্য দিয়ে তারা খুঁজে পেয়েছিল একে অপরের প্রতি নিখাদ শর্তহীন ভালোবাসা। পরিবারের সেই অবহেলিত কালো ছেলেটি আজ তার ভালোবাসা আর দেশের সত্যিকারের নায়ক হয়ে এক নতুন সূর্যের দিকে যাত্রা শুরু করলো।